কিন্তু আমাদের এই আওয়াজটা সবসময় বহমান রাখতে হবে। সবসময় এই আওয়াজটা আমাদের দিয়ে রাখতে হবে। এটি হলো আমরা নির্দিষ্ট আলোচনায় ঢোকার পূর্বে এই মহান বিজয় দিবস অর্জন করার জন্য যে সকল শহীদ আত্মাহুতি দিয়েছেন বঙ্গবন্ধু এবং তার আহ্বানে সাড়া দিয়ে দেশে যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন এবং তার ফলে এই মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাবার জন্য আমরা বসে 30 সেকেন্ড 30 সেকেন্ড আমরা নিরবতা পালন করি। ধন্যবাদ। আমি এই আলোচনায় আমাদের অতিথিদেরকে আহ্বান করবার পূর্বে শুধু এটুকু বলতে চাই যে বড় কিছু পেতে হলে বড় ত্যাগ স্বীকার করতে হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এবং তারও আগে দীর্ঘকালীন স্বাধীনতা সংগ্রামের ধারা, তার সাথে সম্পৃক্ত হয়ে দেশের অগণিত মানুষ নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন এবং 71 মুক্তিযুদ্ধের সময় লাখে লাখে মানুষ মৃত্যুবরণ করেছে। এই মানুষগুলোর আত্মত্যাগের প্রস্তুতি যদি না থাকতো, তাহলে আমরা 1971 বিজয় অর্জন করতে পারতাম না। আর এই আত্মত্যাগের মানসিকতা অর্জনের জন্য বঙ্গবন্ধুকে কমপক্ষে 2 যুগ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আন্দোলন, এই আত্মত্যাগের এই প্রক্রিয়া বঙ্গবন্ধু নিজের সামনে থেকেছেন, কারাবরণ করেছেন, জুলুম নির্যাতন ভোগ করেছেন, কিন্তু নিজের আদর্শের যে পথ তার থেকে তিনি বিচ্যুত হন নাই। বঙ্গবন্ধু নিজের সাহসের পরিচয় দিয়েছেন এবং কোনো কিছুকে প্রক্ষেপ না করে সামনের দিকে এগিয়ে গেছেন বলেই জনগণ তাকে বিশ্বাস করতে পারে যে তিনি হলেন জনগণের প্রকৃত বন্ধু এবং সে কারণে জনগণও তার পিছনে কাতার দিত। এই যে দীর্ঘ প্রক্রিয়া, প্রায় 2 যুগের, এই সময়কালে জন বঙ্গবন্ধু জনগণের সামনে যে রাজনীতিটাকে, মূল যে বিষয়টাকে জনগণের সামনে তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন, সেটা হলো যে আমাদের সকলের পরিচয় হবে আমরা মানুষ। ধর্ম আমাদের নিজ নিজ বিষয়, ধর্মের সাথে রাজনীতি, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। কারণ পাকিস্তানে আমলে আমরা সেটা লক্ষ্য করেছি যে পাকিস্তানে যে সকল বিল্লাবের কানেকশন মানে লস্ট, বিল্লাবের স্টল হয়ে গেছে। আসলে আমরা এই জুমে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হচ্ছে। বিল্লাবে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি টেক ওভার করেন। ওকে। ওকে, বিল্লাবে আমি একটু দেখি বিল্লাবে আবার ঢোকার চেষ্টা করছেন। সাধারণত আমাদের আপনার সভাপতি উদ্বোধনী বক্তব্য রাখেন, তারপরে আমরা আসলে আমাদের গেস্টদের সঙ্গে আলোচনায় যাই। তো এখন যেহেতু আপনাদের সভাপতি সাহেবের টেকনিক্যাল ডিফিকাল্টিস, আমরা আসলে আলোচনায় চলে যেতে চাচ্ছি। আমি এই অবস্থায় আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ সাখাওয়াত হোসেন সাহেবকে আমি অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রফেসর ডক্টর সাখাওয়াত হোসেন স্যার, আনমিউট করে নেন। স্যার, একটা আনমিউট করতে হবে ওকে। হ্যাঁ হ্যাঁ। জি।
সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে এর আগেও আমি আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছি 2-3 বার। এবারও বাংলাদেশ থেকে উপস্থিত থাকার সুযোগ হচ্ছে। আসলে এবারকার যে বিজয় দিবস, আপনারা সবাই জানেন, এটা 50তম বিজয় দিবস এবং 49তম বিজয় বার্ষিকী। এখন জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী সন্ধিক্ষণে আমরা উপনীত এখন। সেই অবস্থায় এবারকার বিজয় দিবসের একটা গুরুত্ব নানা দিক থেকেই আমি মনে করি একটা ভিন্নতর। আমরা সব সময় মনে করি যে এই বাংলাদেশ যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি দিন দিনই। আপনারা সবাই জানেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকার অবস্থায় জাতির জনককে হত্যা করা হয় এবং 49 বৎসরে আবার আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় থাকার অবস্থায় জাতির জনকের ভাস্কর্যের উপর আঘাত। জাতির জনকের ভাস্কর্য, জাতির জনক কিন্তু সংবিধানের অংশ, তার মানে সংবিধানের উপর আঘাত এবং বাংলাদেশের উপর আঘাত, মুক্তিযুদ্ধের উপর আঘাত। এখন অবস্থাটাও হয়েছে কি যে আমরা আঘাত এসেছে, আমরা আবার রাস্তায় নামলাম, আরো বন্ধন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, কিন্তু যারা এটার জন্য দায়ী, যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই কাজ করেছে, আমি আশ্চর্য হই এখনো যে তারা কিন্তু বহাল তবিয়তে আছে। অর্থাৎ সরকারের মধ্যেও নানা মতের অবস্থা পরিলক্ষিত হচ্ছে। জননেত্রী বলছেন এক কথা, তার ছেলে জয় একরকম কথা, অন্যান্য মন্ত্রীরা অন্যরকম কথা। অর্থাৎ আমরা কিন্তু এখনো সঠিক পথটা কি, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মানে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ, সেই সম্পর্কে আমাদের নানা দ্বিধাদ্বন্দ্ব মনে হচ্ছে, আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। সুবর্ণ জয়ন্তী সামনে, সেই সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে বাংলাদেশ যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ না হয় এবং সবার বাসযোগ্য যদি বাংলাদেশ না হয় এবং সেই লক্ষ্যে যদি আমরা কাজ করতে না পারি, তাহলে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। আমি পাকিস্তান দেখেছি অনেক সময়, অনেক দিন ধরেই দেখেছি, পাকিস্তানের সমস্ত কর্মকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশ এবং বাংলাদেশের 75 পরবর্তী, 75 আগে সমস্ত বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন, আমরা দিন দিনই কিন্তু একটি ভুল পথে অগ্রসর হচ্ছি। সেই নেতৃত্ব দিচ্ছে কিন্তু আওয়ামী লীগ, সেই নেতৃত্বের মধ্যেও আমরা কিন্তু সঠিক পথ বেছে নিতে পারছি না। কাজেই এই আজকের যে বিজয় দিবস, এই বিজয় দিবসে মানুষের মধ্যে যে চেতনার উন্মেষ, সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন হঠাৎ করে মানে আমাদের সমাজ চিন্তা চেতনা নানানভাবে নানা পরিক্রমায় সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি বলতে চাই যে এইভাবে তো আমরা বাংলাদেশ চলবে সেই জন্য আমরা যুদ্ধ করিনি, সেই জন্য আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, সেই জন্য এই দেশ স্বাধীন হয়নি। 30 লক্ষ লোকের মানে শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। অনেকদিন পর মানবতা বিরোধী ট্রাইব্যুনাল শুরু হয়, সেখানে 105 জনের নাম ছিল, 95 জন আপনার সাজাপ্রাপ্ত হয়, তার অর্ধেক কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত, 69 জনের অর্ধেক পলাতক এবং আমৃত্যু রায় যারা নিয়ে ঘুরছে তাদের অর্ধেক পলাতক বাংলাদেশে নেই। এই যে অবস্থা, তাদেরকেও কিন্তু আমরা ফিরিয়ে আনার জন্য কোনো সঠিক পন্থা অবলম্বন হচ্ছে কিনা আমি সন্দিহান। অর্থাৎ যখনই অনুষ্ঠান জাতীয় দিবসগুলো আসে,
আমরা বিভিন্ন রকম কথা বলি, কিন্তু জাতীয় দিবস মানে 16 ডিসেম্বর চলে যাবে, তারপরে বিজয় দিবস শেষ, তারপরে আসবে 21শে ফেব্রুয়ারি আসবে, সেদিন আমরা অনেক কথা বলবো, অনেক কিছু বলবো, তারপর আবার 1 বছর যা হবার তাই, স্বাধীনতা দিবসও তাই। অর্থাৎ আমরা যা বলি আসলে সেটা কাজে কোনো পরিণত হচ্ছে না, এবং আমরা যা বলি না সেগুলাই দেখতেছি সবসময় সামনে আসছে, এবং বাংলাদেশের মূল যে চেতনা, মুক্তিযুদ্ধের মূল যে চেতনা, সেখানে আঘাত আসতেছে বারবার। আপনারা তো হেফাজত দেখেছেন, এখন হেফাজতের আমব্রেলায় মানে অন্যান্য যত পরাজিত শক্তি এবং বেনিফিশিয়ারি যারা বাংলাদেশের জাতির জনকের মৃত্যুর বেনিফিশিয়ারি, মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি, তারাই কিন্তু তার আমব্রেলার নিচে আছে হেফাজতের নামে আর কি। কাজেই আমরা অনেক আন্দোলন হইলো, অনেক কথা আমরা বলেছি, কিন্তু মৌলবাদী শক্তিকে আমরা কিন্তু আমরা নিষিদ্ধ করতে পারিনি। আমরা মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে যেতে পারিনি, এবং সেটা যেটা মুক্তিযুদ্ধের সময় যে সংখ্যা ছিল, আমার মনে হয় 100 গুণ সেই সংখ্যা এখন বেড়েছে। কাজে এই যে একটা অবস্থা, আমরা যাচ্ছি কোথায়? আমাদের সবাইকে চিন্তা করতে হবে, আমাদের সবাইকে এই শুধু বিজয় দিবস পালন করলে হবে না, বিজয় দিবসে একটা ফুল দিলে হবে না, মানে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী নিয়ে আমাদের মানে অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু আসল স্বাধীনতার চেতনা যদি না থাকে, সুবর্ণ জয়ন্তী পালন করে কিন্তু আমাদের সেই মুক্তি আসবে না। বাংলাদেশে অনেক, যদি অর্থনৈতিক দিক থেকে বলেন, অনেকটা অগ্রসর হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে সরকারের অবশ্যই অবদান আছে, এবং আরো অবদান আছে মানে 70% লোক যারা গ্রামে গঞ্জে বাস করে, তাদের যে সক্ষমতা অর্জন হয়েছে, তাদের কারণে আজকে যে জিডিপি কথা বলেন, মানে অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন, সবকিছুই কিন্তু মানুষের যে পার্টিসিপেশন, সেই কারণে কিন্তু হয়েছে আর কি। কাজেই এই অর্থনৈতিক উন্নয়ন দিয়ে কিন্তু বাংলাদেশের যে মূল চরিত্র, মুক্তিযুদ্ধের যে মূল চরিত্র, সেই চরিত্র কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। কাজে আপনারা যে যেখানে আছেন, অবশ্যই এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়া, এবং জাতির পিতার যে মূল আদর্শ ছিল, সেই আদর্শে বাংলাদেশ গড়ার চেষ্টা করতে হবে। আমরা যে যেখানে আছি, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আজকে কেন আমাকে মানববন্ধন করতে হবে? দেশের আইনের প্রতি, সংবিধানের উপর আঘাত, রাষ্ট্রের উপর আঘাত, সেই রাষ্ট্র যদি সেই আঘাতের পরিবর্তে এবং সেই আঘাত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমাদের এই মানববন্ধন করে তো লাভ হবে না। এটা তো বিরোধী দল তো ক্ষমতায় না যে তাদেরকে বাধ্য করা হবে। কাজে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এবং আমরা কি চাই, বাংলাদেশ কি চায়, সাধারণ মানুষ কি চায়, সেই বিষয়েও আমাদের দিক নির্দেশনা দিতে হবে। আমি মনে করি আমরা অত্যন্ত দ্রুততার সাথে মানে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পথে আমরা অগ্রসর হচ্ছি। এইভাবে দেশ উন্নয়ন হবে, কিন্তু আমাদের সেই উদ্দেশ্য কার্যকর হবে না। আমি মনে করি এই বিষয়গুলোর উপরেই আমাদের আলোকপাত করা দরকার। শুধু একটা দিবসে এই আলোচনা সীমাবদ্ধ রাখলে হবে না। আমি খুব আশান্বিত যে আপনারা যারা মন্ট্রিয়ালে আছেন, আপনারা অনেক অনুষ্ঠান করেন, অনেক মেসেজ দেন। একটু আগে বলা হয়েছে, এই মেসেজগুলো যেন পাবলিকলি সার্কুলেট হয়, সবাই যেন বাংলাদেশ থেকেও দেখে যে আপনারা কি করছেন। এখন সেই অবস্থা সৃষ্টি হয়েছে, সেই প্রযুক্তি আমাদের আছে, কাজেই সেই প্রযুক্তি ব্যবহার করতে হবে। আপনাদের চিন্তা চেতনা কি, যারা বাইরে আছেন, দেশের বাইরে, তাদেরকে তাদের সেই বক্তব্যগুলো যাতে পাবলিকলি প্রচারিত হয়, সে ব্যবস্থা করতে হবে। এবং আপনাদের চিন্তা চেতনা জন্য এবং আপনারা প্রতি বছর এই ধরনের আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের অভিনন্দন জানাই যে বিদেশে বসেও বাংলাদেশের জন্য আপনারা চিন্তা করেন। অথচ বাংলাদেশে বসে আমরা বাংলাদেশের কথা ভাবছি না,
মুক্তিযুদ্ধের কথা ভাবছি না, মুক্তিযুদ্ধের চেতনার কথা ভাবছি না। এবং সব মানে অত্যন্ত আপনারা যদি শুধু চিন্তা করেন যে 12 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, জাতির জনকের ভাস্কর্য নিয়ে তো নানান রকম কথা আছে, তার ভাস্কর্যের উপরে চরম আঘাত। কাজেই আমরা আছি কোথায় এবং আমাদের গন্তব্য কি, সেটা আসলে আমার কাছে এখনো পরিষ্কার না। আমাদের সেই গন্তব্যের পথে যাওয়ার, অভিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য আমাদের অবশ্যই নিজেদেরকে সচেষ্ট থাকতে হবে এবং এই দেশ আমাদের, এই দেশ 17 কোটি মানুষের, এই দেশ যাতে সর্বদিক থেকে সমৃদ্ধ হয়, চিন্তা চেতনায় সমৃদ্ধ হয়, ক্ষুধা দারিদ্র মুক্ত, সবার বাসযোগ্য একটি বাংলাদেশ হয়, সেই দিকে আমাদের ধাবিত হতে হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আপনাদের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো পাবলিকলি বাংলাদেশে থেকে মানুষ বুঝতে পারে, জানতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। এই বলে আপনারা যে আয়োজন করেছেন, সেই আয়োজন সার্থক হোক। এই আয়োজনে অন্তত আপনাদের বক্তব্য আমরা সবাই বাংলাদেশের মানুষ যেন শুনতে পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন স্যার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি দেখছি বিল্লা ভাই আসছেন যাচ্ছেন, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমি একটু ডাক্তার মাহমুদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই পর্যায়ে একটু মন্ট্রিয়ালে ফিরে যেতে চাচ্ছি বাংলাদেশ থেকে। আমাদের বিল্লা ভাই আবার আসছেন। বিল্লা ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বিল্লা ভাই, আপনি একটু আনমিউট করতে হবে, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ বিল্লা ভাই, আপনি কি আপনার ওই অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করবেন? আপনি আপনি আনমিউট করতে হবে, মিউট হয়ে আছেন, আপনি মিউট হয়ে আছেন। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, জি। শুধু 1 মিনিট বলবো, আমি শেষের দিকে কথা বলবো। আমার যেখানে আমি থেমেছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যে দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ায় ত্যাগের পথে আমাদের পুরো জাতি অগ্রগতি হয়েছিল এবং সে সময় তাদের ধর্ম পরিচয়টা বড় ছিল। বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ তারা একীভূত হয়ে গিয়েছিল জাতীয় স্বীকৃতি এবং এর নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু, আমরা সবাই জানি। কিন্তু এত রক্তপাতের পরে যে দেশটা আমরা স্বাধীন করলাম, আমরা জানি আমরা সেই অবস্থায় নাই। এখন আমাদের মাঝ থেকে ত্যাগের মানসিকতা দূর হয়ে গেছে, আমরা স্বার্থের পিছনে ঘুরি এবং অনেক কিছুই হচ্ছে। মুক্তিযুদ্ধের সেই চেতনা থেকে আমরা বহু দূরে সরে এসেছি, রাষ্ট্রীয়ভাবে আমরা বিচ্যুত হয়েছি। কাজে আমার মনে হয় যে আমরা আজকের দিনে এই বিষয়গুলোর দিকে নজর রাখবো। নজর রেখে আমরা কি ধরনের পজিটিভ কথা যাদের সামনে উপহার দিতে পারি, কিভাবে আমরা আমাদের জাতীয় চেতনায়, আমাদের মানুষের হৃদয়ে, ভাবনায় অসাম্প্রদায়িক চেতনাকে আমরা বড় করে তুলে ধরতে পারি এবং তার প্রতিফলন আমরা রাষ্ট্রীয় জীবনে কিভাবে ঘটাতে পারি, আমার মনে হয় সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এ পর্যায়ে আমার কথা এখানে শেষ করব। আমার মনে হয় যে ডাক্তার মোহাম্মদ ভাই আছেন, ওনাকে আপনি ধন্যবাদ, ধন্যবাদ বিল্লা ভাই। আমি ডাক্তার সাহেবকে আপনি মিউট হয়ে আছেন সোহেব ভাই, আপনি মিউট হয়ে আছেন। আমি নিজেই মিউট হয়ে আছি, সরি। আমি আসলে মানে একটু সিনক্রোনাইজ করতে চাচ্ছি। বিল্লা ভাই আমাকে আবার বাংলাদেশে যেতে বলছেন, তা আমি বাংলাদেশে যাওয়ার আগে আমি মন্ট্রিয়ালে থাকতে চাচ্ছি। আমি এবার আমাদের মুক্তিযুদ্ধের গবেষক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত জনাব তাজুল মাহমুদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তাজুল ভাইয়ের পর আমি যাব যে আমাদের বীর প্রতীক ডাক্তার মাহমুদ সাহেবের কাছে। উনি আবার মনে হয় ওনার ভিডিওতে চলে গেছে, তাই আমি পরে ওনার কাছে আসবো। তাই এই পর্যায়ে তাজুল ভাইকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তাজুল মাহমুদ, তাজুল ভাই, আপনি মিউট হয়ে আছেন। তাজুল ভাই এখনো মিউট হয়ে আছেন। এখন ঠিক আছে। সম্মানীয় সভাপতি
এবং বিএজিবির সকল কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য। এত প্রতিকূল অবস্থা, বৈশ্বিক এই যে অতিমারির মধ্যে, এবং আমি জানি সভাপতি সাহেবও শারীরিকভাবে খুব একটা সুস্থ না। আমি নিজেও একটু অসুস্থতায় ভুগতেছি। আমি আগে আপনাকে বলার সুযোগ পাই নাই যে আমি মাঝে মাঝে উঠতে হচ্ছে, ওইটা খুবই খারাপ দেখায়। তারপরেও আমি বাধ্য, আমি উঠতে হয়, হয়তো আরো 2-1 বার আমাকে উঠতে হবে। তো এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আজকে যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে আমাদের অতিথি যারা যুক্ত হয়েছেন, একজন অতি সম্মানিত অতিথি এবং বীর মুক্তিযোদ্ধা, ওনার বক্তব্য আমরা শুনলাম। অন্যদের বক্তব্য শুনবো। আমরা আসলে আজকে তাদেরকেই অধিক সময় দেওয়া উচিত। তো আমি সংক্ষেপে 2-1টা কথা বলেই শেষ করব। আজকে যেটা আমাদের বিল্লা ভাই যেটা বলছেন, পজিটিভ কথা বলতে হবে। আসলে আমি নিজে মনে করতেছি যে আমি নেগেটিভ হয়ে আছি। পজিটিভ কথা কি করে বলবো? আমি যেন এখন ওই নেগেটিভ ভাবনাটাই আমাকে পেয়ে বসেছে। আমি হিসাব করে দেখি যে আমাদের জাতীয় জীবনের যত অর্জন, প্রত্যেকটা অর্জন আজকে কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা এই যে আমাদের সারা যৌবন যেখানে আমরা ব্যয় করলাম, সেই যে বাংলাদেশ এই যে এত বিশাল কর্মযজ্ঞ, আমাদের 24 বছরে আমাদের পূর্বসূরীরা, আমরাও পরিযুক্ত হয়েছি, এবং সেই 24 বছরের যে আন্দোলন সংগ্রাম, এত রক্ত, তারপর মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের বিনিময়ে, 5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, এবং অসংখ্য অসংখ্য মানুষের নানা রকমের কর্মকাণ্ড, সশস্ত্র মুক্তিযুদ্ধ, কলম যোদ্ধা, কণ্ঠ যোদ্ধা, কূটনৈতিক যোদ্ধা, কত রকমের কত যোদ্ধা, কত মা বোন কতভাবে সংগ্রাম করেছেন, কত লোক গ্রামে গঞ্জে হাটে বাজারে কত ধরনের যুদ্ধ করেছেন। তার মধ্য দিয়ে যে স্বাধীনতা, সেটা কি শুধু একটা কথার কথা, শুধু কি একটা শব্দ যে স্বাধীনতা? না, এর মধ্য দিয়ে আমরা কতকগুলা বিষয়ে প্রতিষ্ঠিত করেছিলাম। কি প্রতিষ্ঠিত করেছিলাম? আমাদের যে ভূখণ্ড, সেই ভূখণ্ড হবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র, যাকে সহজ কথায় বোধগম্য ভাষায় বলা হয়েছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে আমরা বাঙালি জাতীয়তাবাদ বিকশিত করব। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, 4টা মূল স্তম্ভকে সামনে রেখেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু সেই লক্ষ্য কি আমাদের বাস্তবায়িত হয়েছে? সেই লক্ষ্যে কি আমরা পৌঁছাতে পেরেছি? না, পারি নাই। বঙ্গবন্ধু 7ই মার্চ বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ্যাঁ, রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হয়েছি, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমাদের একটি জাতীয় সঙ্গীত হয়েছে, আমাদের একটি জাতীয় পতাকা হয়েছে, আমাদের একটি জাতীয় ফুল হয়েছে, পাখি হয়েছে, মাছ হয়েছে, সবই হয়েছে। কিন্তু আমরা কি এই পাকিস্তান থেকে যে এই 30 লাখ মানুষের জীবন দিয়ে যে ভূখণ্ড প্রতিষ্ঠা করেছি, সেই ভূখণ্ডের অবস্থা কি পাকিস্তানের চেয়ে আলাদা কিছু? না। 75-এর এই পরিবর্তনের মধ্য দিয়ে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেই ধারাই তো চলে গেছি। সেই যে ধারায় যাওয়া, এখন আমরা বলি যে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমি মনে করি যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় নাই সেদিন। হত্যাকারীরা হত্যা করতে চেয়েছে একটা দর্শনকে, হত্যাকারীরা হত্যা করতে চেয়েছে একটা জাতিকে,
হত্যাকারী হত্যা করতে চেয়েছে একটি দেশকে, এবং সেই জায়গায় তারা সফল হয়েছে, এবং এখন পর্যন্ত তাদের সফলতা টিকে আছে। কেউ বলবেন যে কৌশল, হ্যাঁ, কৌশল তো নানা রকম হতেই পারে। লেনিন বলেছিলেন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড। আমি যদি বলি যে হ্যাঁ, আমি আমার লেনিন যে পরিস্থিতিতে যেভাবে বলেছিলেন যে বিপ্লবের জন্য, বিপ্লবের পথে এগিয়ে যাওয়ার জন্য, বিপ্লব সার্থক করার জন্য আমি 1 পা এগিয়ে যাওয়ার জন্য 2 পা পেছনে যাব, এবং 2 পা পেছনে গিয়ে শক্তি সঞ্চয় করে ধাক্কা দেব, আমি 1 পা এগিয়ে যাব। আমরা তো সেইটা দেখছি না। আমরা তো পিছনেই যাচ্ছি, পিছনেই যাচ্ছি, পিছনেই যাচ্ছি, কখনো সামনে যাচ্ছি না। আমরা যা হারিয়েছি, 70-এ যা অর্জন করেছিলাম, 25 বছরের আন্দোলন সংগ্রাম এবং লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে যা অর্জন করেছিলাম, 75-এ তা হারিয়ে ফেললাম। এবং সেই হারানো সম্পদ আমরা আর কখনো উদ্ধার করতে পারি নাই, এবং বলা যায় আমরা সেইভাবে চেষ্টাও করি নাই। আমরা আমাদের রাষ্ট্রযন্ত্র ছিল সেই 75-এর ঘটনাবলীর সুবিধাভোগী। সেই কথা তো আমরা অনেকদিন বলেছি, কিন্তু এখন তো ওরা ক্ষমতায় নাই। এখন তো যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী, যারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, সেই দল, সেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এখন কেন আমরা ধাক্কা দিতে পারবো না? এখন কেন আমরা আমাদের পুরনো গৌরব আমরা উদ্ধার করতে পারবো না? কেন সেইটা আজকে পর্যন্ত, কেন আমরা আজকে বিজয় দিবসে অনেকেই প্রশ্ন করেন যে কেন আজকে আমরা চিনি না কারা রাজাকার ছিল, কেন আমরা বলতে পারি না, কেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি না এই লোক ছিল স্বাধীনতা বিরোধী, এই লোক ছিল পাকিস্তানি সেনাবাহিনীর বা পাকিস্তান সরকারের সহযোগী, এই লোক ছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে। সেটা তো আমরা দেখিয়ে দিতে পারি না। আমার সন্তানকে তো আমি বলতে পারবো না যে এই লোক রাজাকার ছিল, এই লোক আলবদর ছিল। আমরা কেন তাদেরকে চিহ্নিত করতে পারলাম না? আমরা মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করা নিয়ে নানা হইচই করছি, কিন্তু কখনো কি কেউ বলে যে রাজাকারের তালিকা হয় নাই কেন? এই নিয়ে কোনো উচ্চবাচ্য নাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধের তালিকা দরকার। আমরা যদিও বলি যে কিছু রাজাকার আলবদর ছাড়া, কিছু দালাল ছাড়া সবাই ছিল মুক্তিযোদ্ধা, সেইটাও একটা কথা। করতে সবাই মুক্তিযোদ্ধা। আবার যারা জীবন বাজি রেখে অস্ত্র নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মুখোমুখি হয়েছিল, তাদেরও আলাদা একটা আইডেন্টিটি থাকা দরকার। সেই তালিকাও হওয়া দরকার, সংগঠকদেরও তালিকা হওয়া দরকার, এবং অন্যরকম মুক্তিযুদ্ধ যারা করেছে, আমি বলেছি নানা ক্ষেত্র এবং নানা ফ্রন্টও ছিল। আমরা বলি 1 নম্বর ফ্রন্ট, 2 নম্বর ফ্রন্ট, 3 নম্বর ফ্রন্ট। সেই সব ফ্রন্টের যোদ্ধা যারা, তাদেরকেও চিহ্নিত করা দরকার। কিন্তু আমি তো প্রথম যেটা ফ্রন্ট লাইনে যারা যুদ্ধ করেছেন তাদের তালিকাও তো করতে পারি নাই। এবং সেইখানে দেখা যায় যেসব তালিকা হয়, এক একটা সরকারের সময় এক একটা তালিকা হয়, সেখানে রাজাকারও থাকে, এবং সেখানে এমন লোকও পাওয়া গেছে যে যার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে, এমন লোকও পাওয়া গেছে যে সনদ প্রাপ্ত হয়েছে, সেই সনদ দিয়ে সে চাকরি করেছে, সচিব হয়েছে, তারপরও ধরা পড়েছে। এখন বলতে পারেন যে জানা যায় নাই, না জেনে করা হয়েছে। হ্যাঁ, যখন জানা গেছে তখন কি ব্যবস্থা নিয়েছেন? তখন কি কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো উদাহরণ কি কেউ দিতে পারবেন যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কারো বিরুদ্ধে? সেটা তো হয় নাই। তো আমরা কি বুঝবো? সরকারের সদিচ্ছা নিয়ে তো এই প্রশ্ন উঠতেই পারে। এখন আজকে 45 বছর চলে গেছে। এই 45 বছরে কেন এই মুক্তিযোদ্ধার একটা সঠিক তালিকা হয় নাই? কেন কোনো দিন রাজাকারের তালিকা হয় নাই? কেন আলবদর বাহিনীর তালিকা হয় নাই? কেন বুদ্ধিজীবী যারা হত্যাকারী, ঘাতক,
তাদের তালিকা হয় নাই, তাদের পরিচয় কেন জাতি জানে না? আজকে যখন নুজহাত চৌধুরী টেলিভিশনের পর্দায় দেখি কাঁদতেছে, বলে যে আমার বাবার হত্যাকারী কারা? কেন আমি উত্তর দিতে পারি না যে এই হচ্ছে হত্যাকারী? কেন কেউ উত্তর দেয় না যে কে কার হত্যাকারী? সেই সব প্রশ্ন এখন সামনে আসে। আমি আশ্চর্য হই, আমার লজ্জা লাগে আমাকে বলতে যে আমি সেই দেশের বাসিন্দা যে দেশের ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় না। যেই দেশের জাতির জনককে হত্যা করার পরেও সেই মুক্তিযোদ্ধা সে বহাল তবিয়তে সে সনদ বহন করে এবং সেই সনদ বাতিল স্থগিত করে কে? আদালত। তাইলে সরকারের কাজটা কি? আদালত যদি সনদ বাতিল করতে হয়, আর সনদ যদি আদালতের নজরে যখন আসলো সেটা স্থগিত কেন, বাতিল কেন করতে পারছেন না আদালত? আর আদালত যখন স্থগিতই করলো, সরকার তারপরেও তো ব্যবস্থা নিচ্ছেন না। কেন সরকার সেই লোকদের মুক্তিযুদ্ধের সনদ বাতিল করছে না? এইসব প্রশ্ন তো এখন ঘুরপাক খাচ্ছে সবার মনেই, এবং আমার মনে তো অবশ্যই। আমি বিস্মিত হই যখন দেখি যে একজন রাজাকার, সে 9 মাস অস্ত্রধারী রাজাকার ছিল, তারপরও সে মুক্তিযোদ্ধা হয়ে যায়। সে যুদ্ধে, সামনাসামনি যুদ্ধে সে আহত হয়েছিল, তার পা উড়ে যায়। সেই যুদ্ধের পরে ভারতে চলে যায় এবং সেখান থেকে সে ফিরল মুক্তিযোদ্ধা হয়ে। সে পঙ্গু মুক্তিযোদ্ধা পুনর্বাসন ক্ষেত্রে বাড়ি পেয়েছে। সে কোটি কোটি টাকার সুবিধা নিয়েছে সরকার থেকে, তারপরও সে মুক্তিযোদ্ধা, এবং তাকে জিয়াউর রহমান বীর প্রতীক খেতাব পর্যন্ত দিয়েছেন। আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম জেনারেল আমিন আহমেদের কাছ থেকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার, তার সম্পর্কে গবেষণা করার। সেটা করে আমি রিপোর্টও দিয়েছিলাম, তাকে বারবার নোটিশও দেওয়া হয়েছিল, তারপরেও সে মুক্তিযোদ্ধা হিসেবে বহাল তবিয়তে আছে এবং সুবিধা পেয়েই যাচ্ছে। সে ভাতা পাচ্ছে, তার পরিবার ভাতা পাচ্ছে, সে ঢাকায় বাড়ি পেয়েছে, সে এই খাস জমি পেয়েছে। তো এরপরেও আমি মুক্তিযোদ্ধা মন্ত্রীকে বলেছি, লিখেছি, উনি আমাকে লিখিয়ে দিতে বলেছেন, তাও করেছি, এরপরেও ব্যবস্থা নেওয়া হয় না। কেন হয় না সেই প্রশ্নের উত্তর কে দিবে আমি জানি না। মন্ত্রীও যেহেতু দিতে পারছেন না, মুক্তিযোদ্ধা মন্ত্রী, আর কে জবাব দিতে পারবেন আমার জানা নাই। এখন বঙ্গবন্ধুর হত্যাকারীদের যদি মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়, যদি হাইকোর্ট সেই মুক্তিযোদ্ধার সনদ বাতিল তো করেন নাই, করেছেন স্থগিত। আচ্ছা, স্থগিত করলেন, কেন বাতিল করা হবে না? মনে হয় সেইটা কারণ জানতে চেয়েছেন। কিন্তু যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত, পেছন থেকে যারা সহযোগিতা করেছেন, সুবিধাভোগী হয়েছেন, তাদের সনদের কি হবে? সেই প্রশ্নের উত্তরটাও জানা দরকার। এইসব নিয়ে নানা প্রশ্ন আছে, এখন উত্তর কে দেবে আমি জানি না। আমার সেই প্রশ্নগুলা থাকলো। এরপরে বিল্লাহ ভাই, আমি দুঃখিত, কিভাবে পজিটিভ বলবো, পজিটিভ কথা কিভাবে বলবো? তারপরেও আশাবাদী আছি। এখন যদি দেশের মানুষ আবার জেগে উঠেন ৭১-এর চেতনায়, আবার যদি দেশের মানুষ আরেক ৭১ সৃষ্টি করতে পারেন, তাহলেই শুধু আমি আশার আলো দেখব। আর না হয় এই হতাশা নিয়েই হয়তো
বয়স তো কম হয় নাই, ৬৭ বছর বয়স হয়ে গেছে, আর কয়দিন আছে জানি না, শরীরও ভালো যাচ্ছে না, হয়তো এই হতাশা নিয়েই চলে যেতে হবে। তবু কি আর করব, আহ, এই বিজয়ের এই রজত জয়ন্তীর আহ, সুবর্ণ জয়ন্তীর এই প্রান্তে দাঁড়িয়ে, মুখোমুখি দাঁড়িয়ে, আর মুক্তিযোদ্ধাদের যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, তাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমরা যারা জীবিত আমরা কিছু করতে পারছি না, আর আমি তো পারি না। যারা নির্যাতিত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখনো জীবিত আছেন মুক্তিযোদ্ধা, তাদেরকে সেলিউট জানাই, তাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন, এই আহ্বান জানিয়ে, এই কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব তাজুল মোহাম্মদ তার খুব তথ্যবহুল বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে আবার চলে যাচ্ছি বাংলাদেশে। আমি এবার আমাদের আজকের একজন সম্মানিত অতিথি, যিনি বীর প্রতীক, আমি ওনার কাছে যাচ্ছি, ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, বীর প্রতীক। ওনার কাছে যাওয়ার আগে আমি একটু মডারেটর সাধারণত বগর বগর করতে নেই, কারণ লোকজন বিরক্ত হয়, এই জন্য আমি সাধারণত বক্তব্য না দিয়ে সরাসরি চলে যাচ্ছি আপনাদের গেস্টদের কাছে। তো একটি কথা আমি যোগ করতে চাচ্ছি যে বাংলাদেশে যখন বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এবং বিজয় দিবস সব এক সূত্রে গাঁথা, যখন বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে একটি প্রশ্ন উত্থাপিত হলো, তখন আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আপনার আপনি জানেন যে আফগানিস্তানে বৌদ্ধ মূর্তি, যে বামিয়ান মূর্তিগুলোকে ভাঙা হয়েছিল, এই মূর্তিগুলা ভাঙ্গার বিপক্ষে ছিলেন তালেবান নেতা মোল্লা উমর। এটা খুব ইন্টারেস্টিং যে তারা এটা বিপক্ষে ছিলেন এই কারণে যে এই মূর্তিগুলার আসলে ধর্মীয় মূল্য ছিল না, কিন্তু এগুলার ছিল আপনার পর্যটন মূল্য ছিল, সেজন্য সে এই মূর্তিগুলা ভাঙার বিপক্ষে ছিল। যেখানে তালেবানরা মূর্তি ভাঙার বিপক্ষে থাকে তাদের নেতৃত্ব, আর আমাদের দেশে মূর্তি ভাঙার সপক্ষে বহু লোক। আমার এই স্ট্যাটাস দেওয়ার পর বাংলাদেশ থেকে একজন আমাকে প্রচ্ছন্নভাবে থ্রেটই করেছে যে আপনি এগুলো লিখবেন না, এগুলি কেন লিখেন, এবং যিনি করেছেন উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। যাক, এতটুকু বললাম, আর কিছু বললাম না। আমি চলে যাচ্ছি এবার আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ সাহেবের কাছে। ধন্যবাদ। আপনাদের সবাইকে ৪৯তম বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। যদিও শুভেচ্ছা জানানোর মতো যে মানসিক অবস্থা থাকা দরকার, সেই মানসিক অবস্থায় আমি নেই। শুভ চিন্তা, শুভ বুদ্ধি, শুভ ইচ্ছা সবই লোপ পেয়েছে। আপনারা মুস্তাহিন বিল্লাহ আমাকে অনুরোধ করার পরে আমি প্রথমে চিন্তা করেছিলাম যে আমি যুক্ত হব না। কেন হব না সেটা বললে আপনারা আবার আয়োজকরা একটু বিমর্ষ হবেন। তবে আমি যেহেতু একজন এই অনেক রাজাকারকে হত্যা করেছি, পাকিস্তানিকে ধরেছি সম্মুখ যুদ্ধে, এবং আমার রাষ্ট্রপিতা বঙ্গবন্ধুর সঙ্গে তর্ক করেছি, অনেক কাজ তো করেছি। তো কেননা আপনাদের এই ভয়েস ফর অ্যাকাউন্টেবিলিটি এন্ড গুড গভর্নেন্স কথাগুলো কিন্তু সাংঘাতিক, কিন্তু এই ভয়েসটা কত দূর থেকে আসতেছে জানেন? আমাদের বাংলাদেশেই যে কেউ এই ভয়েসটা রেজ করে অ্যাকাউন্টেবিলিটি এন্ড গুড গভর্নেন্স, সাংঘাতিক পলিটিক্যাল সায়েন্সের ছাত্রদের আমি একটু আমার মেডিকেল লাইনে লেখাপড়া ছাড়াও রাজনীতি করি বলে ছোটকাল থেকে আমি একটু পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করেছিলাম, মানে বিএ পাস করেছিলাম পলিটিক্যাল সায়েন্স।
এটা নিয়ে তো ঘন্টার পর ঘন্টা বইয়ের পর বই লেখা আছে, ক্লাসে লেকচার দেওয়া হয় গুড গভর্নেন্সটা কি, অ্যাকাউন্টেবিলিটিটা কি। তো আপনাদের ভয়েসটা কিন্তু আসতেছে কত দূর থেকে জানেন? আপনারা আপনারা তো সবাই জানেন যে আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এটা বিলিয়ন বিলিয়ন দূর থেকে যে আমরা আলো পাই, সেই কয়েক বিলিয়ন মানে এই যে এখন কয়েকটা গ্রহ আবিষ্কার হয়েছে যে 5,000 আলোকবর্ষ দূরে। আপনাদের ভয়েসটা, আমি এই কানাডার দূরত্ব বলতেছি না, বাংলাদেশের মানুষের কাছে যারা সরকারে আছে কিংবা যারা সুবিধায় আছে কিংবা যারা শোষিত বঞ্চিত আছে, এই ভয়েসটা 5,000 এই আলোকবর্ষ দূর থেকে আসতেছে। কবে পাবে এই ভয়েসটা, তারা কবে শুনবে, এটা আমি বিশ্বাস করি না শুনতে পাবে কিনা। যাই হোক, তবু আপনাদের সাধুবাদ জানাই যদি 1-2 জনের ভিতরে বেরিয়ে আসে কিছু করতে হবে। তাজুল ইসলাম সাহেবের কথা শুনে আমার খুব ভালো লাগলো যে উনি কতগুলো বেসিক কথা বলেছেন, এটা আপনারাও সবাই জানেন। আমি এখন বসে বসে চিন্তা করি যে কি করি। আমি একটা মাঝে মাঝে চিন্তা হয় যে একটা সেন্টেন্সের উপরে আমি খালি কি করি, কোথায় যাই, কার কাছে যাই। যুদ্ধের আগে আমি সিনিয়র ছাত্র ছিলাম, মানে ফাইনাল ইয়ার মেডিকেল কলেজ। আমি তো একজন লোক পেয়েছিলাম, একজন নেতা পেয়েছিলাম, তার কাছে গিয়েছি। তার নির্দেশনায় একদম পরিপূর্ণ একটা বিপ্লবী চিন্তা কাজের দিক নির্দেশনা, এবং আমরা সেই নির্দেশনা মতো কাজ করে আমরা একটা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো এখানে এরপরে আজকে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আজকে, আমরা কিন্তু আজকে 17ই ডিসেম্বর, গতকালকে কিছু ছাত্রদের তারা বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তরার স্কুলগুলার জন্য একটা প্রতিযোগিতা করেছিল, রচনা প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা। সেখানে আমাকে ডেকেছিল এই অনুষ্ঠানটা প্রধান অতিথি হিসেবে ওই ছাত্রদের দেওয়ার জন্য, পুরস্কার বিতরণ করার জন্য। ওরা আমাকে দিয়ে করাবে। এটা জানেন, আমরা এখন অলংকারিক হয়ে গেছি যে বীর প্রতীক, মুক্তিযোদ্ধা কিংবা বীর মুক্তিযোদ্ধা যেই হোক, তাদেরকে নিয়ে দেখাতে চায় আর কি। কাজের কাজ কিন্তু করে না। এই যে মুক্তিযুদ্ধের কোনো কিছুটা আমি ওই ছাত্রদের, এরা খুব ভালো ছাত্র, মেধাবী, উত্তরার সমস্ত স্কুল মিলে প্রতিযোগিতায়। আমি প্রথমে কয়েকটা প্রশ্ন করলাম যে বলো দেখি স্বাধীনতা বিজয় দিবস আর স্বাধীনতা দিবসের পার্থক্য কি। কেউ বলতে পারেনি। আমাদের আজকে তো বিজয় দিবস, আচ্ছা অনুষ্ঠানে এসেছো, বলো তুই স্বাধীনতা দিবস কবে, বলতে পারে না। স্কুল ছাত্র 9, 10, 11, 8 থেকে এই পর্যন্ত ছিল। আমার খুব দুঃখ হলো। দেখেন ডামাডোল বাংলাদেশে কি হারে হচ্ছে। এই মুক্তি আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরের থেকে তো সমস্ত টেলিভিশন, রেডিও টেলিভিশনের অনেক চ্যানেল বঙ্গবন্ধুকে নিয়ে এত কিছু, মুজিব বর্ষ, সমস্ত কিছু করা হচ্ছে। প্রতিফলন কি? আমার রাষ্ট্রপিতাকে হত্যা করা হয়েছে, তার গায়ে নাক ভেঙেছে, হাত ভেঙেছে। তো আমি একটু ওই যেহেতু মেডিকেল কলেজে পড়াই এখন, আমি একটু রিসার্চ করি, গ্রামে গঞ্জে এখনো যাই। মুস্তাহিন জানে যে আমি এখনো আমার 200 কিলোমিটার দূরে আমার বাড়িতে চিকিৎসা করতে যাই, ফ্রি চিকিৎসা করতে যাই। তা আমি মানুষের সঙ্গে মিশি, ছাত্র রাজনীতি করতাম, আপনাদের বলতে দ্বিধা নেই, পাকশাল করেছি, পাকশালের সম্পাদক মন্ডলীতে সদস্য। সুতরাং একটু মানব উন্নয়নে তাজুল ইসলাম সাহেব খুব ভালো বলেছে, দলীয় মানুষের জন্য কাজ করেন আমি জানি। তো খোঁজ নেই আর কি, রিসার্চ। এখন করে কি, এই যে টেলিভিশনে এত কিছু দেখায়, কত সুন্দর সুন্দর বঙ্গবন্ধু, আমাদের এই সমস্ত ছাত্ররা
তখন টেলিভিশনটা এই দিয়ে চেঞ্জ করে দেয়, ইন্ডিয়ান সিরিয়াল থেকে। একটা বিতৃষ্ণা বাংলাদেশে টেলিভিশনে নাটক টাটক ছাড়া অন্য কিছু কখনো কিছু দেখতে চায় না আমাদের ছাত্র সমাজ। আমি আমার মেডিকেল কলেজের 120 জন ছাত্র, মেডিকেল কলেজের ছাত্র ক্লাসে জিজ্ঞেস করলাম একদিন, বলো তো দেখি, এখন তো এটা বাংলাদেশ, ক্রোনোলজিক্যালি উপরের দিকে, এর আগে কি ছিল, এর আগে কি ছিল, এর আগে কি ছিল, পাকিস্তান ছিল এর আগে, এটা বলতে পেরেছে। এর আগে কি শাসন করেছে? ফার্স্ট ডিভিশন মানে মেডিকেল কলেজের তো একটা লেভেল আছে ভর্তি হওয়ার, হাইয়েস্ট লেভেল এডুকেশনের, ইন্টারমিডিয়েটের রেজাল্ট পারে নাই। অর্থাৎ এরা হলো আলালের ঘরের দুলালের মতো, সব বাপের পয়সা আছে, পয়সাটাও ইনকাম করেছে। ম্যাক্সিমাম যারা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে, আমি এদের ইতিবৃত্ত স্ট্যাটিস্টিক্স দিয়েছি, সবাই এই মানে ব্যবসা, ইলিগাল ব্যবসা করে পয়সার মালিক। 20 লাখ টাকা জমা দিয়ে তারা মেডিকেল কলেজে ভর্তি হয়। এখন ওই আমার সেই আফসোস, আমি কি করি? আমি তো করতে চাই যে আপনারা ভয়েস উঠাচ্ছেন, আমি এই ভয়েসের সামনে ভয়েস দিয়ে কাজ হবে না, ডাইরেক্ট কাজ করতে হবে। দেখুন, মহামতি লেনিনের স্ট্যাচু যখন গলায় দড়ি দিয়ে শিকল দিয়ে ভাঙা হয়, তখন আমি দেখেছি এবং আমি কেঁদেছি। আমি যদিও ছাত্র ইউনিয়ন বা কমিউনিস্ট পার্টি করি নাই, কিন্তু মানব মুক্তির একটাই পথ উনি দেখিয়েছিলেন, উনি করেছিলেন। 75 বছর পরে সিস্টেমটাকে পুঁজিবাদীরা যখন শেষ করে দিল, তখন কিন্তু তার শিকল দিয়ে তার স্ট্যাচুকে ধরাশায়ী করেছে। আর আমাদের রাষ্ট্রপিতাকে, আমাদের সরকার থাকাকালীন, আমাদের মুক্তিযুদ্ধের সরকার যারা বলে, তার সময়ে এইভাবে অপমানিত করেছে। আমরা কি এখন জীবিত আছি মনে করি? যদি জীবিতই থাকতাম, আপনারা হয়তো খবরে দেখেছেন পরশুদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও একজন মুক্তিযোদ্ধা, উনি হেফাজুল ইসলামের সঙ্গে, নেতাদের সঙ্গে মিটিং করে বলছে ফলপ্রসূ হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে, আলোচনার মাধ্যমে। আফসোস, আফসোস, ছি, আমি মনে করি যে কার সঙ্গে মিটিং এ বসেছেন? যারা বাংলাদেশকে স্বীকার করে না, যারা এখনো স্বীকার করে না, তারা ভুল করেছিল, এখনো স্বীকার করে না যে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, একটা ডিসাইডেড ফ্যাক্টর, একটা ফয়সালা হয়ে যাওয়া জিনিস নিয়ে তারা আবার আপনাকে ফয়সালায় ডাকতেছে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, স্বাধীনতা যুদ্ধের এই যখন আলোচনায় আগে যখন ইহা খানের সঙ্গে আমাদের বঙ্গবন্ধুর কমিটি আলোচনা করতেছিল, আলোচনা করতে আসছিল, তখন আমাদের ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম তো থাকতেন, উনি বঙ্গবন্ধুর একজন আদর্শ লোক হিসেবে, সেকেন্ড ম্যান হিসেবে। তো আমাদের ময়মনসিংহের এমপি ছিলেন তখন সৈয়দ আব্দুল সুলতান, আপনারা অনেকে চিনতে পারেন। উনি কাউন্সিল মুসলিম লীগের লোক ছিলেন, বঙ্গবন্ধু তাকে ডেকে এনে কাউন্সিল মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন এবং সুলেখক এবং সুরসিক মানুষ। তার সঙ্গে একদিন আপনি যদি ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে ইলেকশনের সময় ঘুরেছি, মানে বিরক্ত লাগে না, এত ভালো, এবং কয়টা বই আছে, যাই হোক। তো উনি, আমরা তো ময়মনসিংহে ছিলাম তখন, আমরা ওই সংগ্রাম কমিটির অফিসে, আওয়ামী লীগ অফিসে ময়মনসিংহের নেতা রহিউদ্দিন ভুইয়া সহ আমরা প্রত্যেকদিন বসতাম। ঢাকায় কি আলোচনা হচ্ছে নজরুল ইসলাম সাহেব জানাতেন আমাদের রহিউদ্দিন ভুইয়া, আমরা সঙ্গে সঙ্গে খবরটা পেতাম। সৈয়দ আব্দুল সুলতান শেষের দিন 24 তারিখের রাত্রে আমরা বললাম, স্যার কি অবস্থা? বলে, অবস্থা শোনো, এই হাতি এবং মশার ভিতরে যুদ্ধ হয়েছে। তো মশারা বলল যে আমাদের 7 জন মারা গেছে, তোমাদের 7 জন মারা গেছে, সুতরাং সমান সমান, এখন সন্ধি হয়ে যায়। এইটাই বললো, হাতি এবং মশার, হাতি 7 জন মারা গেছে, মশার সমান সমান হয়েছে। আজকে স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায়, হেফাজতের সঙ্গে আলোচনা করতে হবে একটা ডিসাইডেড ফ্যাক্টর নিতে, এবং বঙ্গবন্ধুর
ইয়ে থাকবে কি থাকবে না, ঠিক সেই গল্পটা আমাকে মনে হয়েছিল। হাতিমশার যুদ্ধ। আজকে তাদের সঙ্গে আলাপ করতে হবে কেন? তাদের সঙ্গে বসতে হবে কেন? আমাদের সঙ্গে বসে কি তারা ক্ষমতা দিয়েছিল? আমরা বঙ্গবন্ধুর এই যে 7ই মার্চের ভাষণ, এটা তো বঙ্গবন্ধুর ভাষণ ছিল না, এটা জাতির ভয়েস ছিল। আমি তখন সারাক্ষণ কাজ করতাম, তো আমি একটা কথা বলি, আমরা কিন্তু সবাই বঙ্গবন্ধু ছিলাম। আমরা সবাই মনে করতাম আমরাই বঙ্গবন্ধু, আমরা সবাই বলতো আমরাই মুজিব। কারণ আমরা যা বলি বঙ্গবন্ধু তা বলে, আর বঙ্গবন্ধু যা বলে বাংলাদেশ তা বলে। এটা আপনারা যারা তখন ছিলেন তাজুল ইসলাম অবশ্যই জানেন। তো আমি আমি ওনাকে চিনি না, কিন্তু কথা শুনে মনে হলো যে উনি খুব মুক্ত মনের মানুষ। তো এটি ছিল ভয়েস অফ দ্য নেশন। দিস ওয়াজ দ্য ভয়েস অফ দ্য নেশন। আমরা স্বাধীনতা চাই। আজকে ভয়েস অফ দ্য নেশন কি এটা? আমি আরেকটা আফসোসের কথা বলি। আমরা যখন স্বাধীন হলাম, কিছুদিন পরেই দেখলেন 3-4 সালে বঙ্গবন্ধু তার আগের থেকেই জয় বাংলা অনেকেই বলে না। কেন বলে না? যেহেতু আওয়ামী লীগ বলে। কারণটা এটা, আওয়ামী লীগ জয় বাংলা বলে, আমরা জয় বাংলা বলবো। যে জয় বাংলা নিয়ে আমি শত শত আমার কয়েকজন, আমি নাম বলতে পারি, নাম অনেকেরই জানি, বিপিন মারাক, তারপরে খগেন চৌধুরী, তারপরে শান্তা, এই সমস্ত লোকরা গ্রেনেড নিয়ে বলেছি পাকিস্তানি বাংকারে জয় বাংলা বলে। আমাদের স্লোগানে তো বলতে হয় না যে এমন জোরে জয় বাংলা বলবা যেন ওদের আত্মারাম, খাঁচার থেকে আত্মারাম পালিয়ে যায়। এই জয় বাংলা বলে আত্মাহুতি দিয়েছে। সেই জয় বাংলা স্লোগানটা তারা নিয়ে নিল। কারা নিল? তখনকার সাথে। এবং আস্তে আস্তে জয় বাংলা হয়ে গেল, আমরা জয় বাংলা বলি আর চুরি করি। সত্যি কথা যেটা, রিলিফ চেয়ারম্যান বানালেন বঙ্গবন্ধু, এটা একটা ভুল ছিল। কারণ ওই রিলিফ চেয়ারম্যানরা হয়ে গেল সব আওয়ামী লীগের নেতারা, উপজেলার যারা নেতা ছিলেন, এবং তারা তাদের কি পিছনে রিলিফ চোর হিসেবে তকমা লাগিয়ে দিল। আপনারা যদি খোঁজ রাখেন দেখবেন এরপরে চেয়ারম্যান নির্বাচন হলো, এবং প্রায় মোর দেন 70% আওয়ামী বিরোধীরা এবং অনেক শান্তি কমিটির মেম্বাররা চেয়ার করেছে। রিলিফ চোরদের মানুষ ভোট দিল না। এরা বলে যে জয় বাংলা বলবা আর চুরি করবা, সেই জয় বাংলা আমরা বলবো কেন? জয় বাংলাটা বলেই জন্য চুরি করার জন্য। আজকে বাংলাদেশের প্রেক্ষিতটা কি? আপনারা বলতেছেন অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স। আজকের আমি ডাক্তার, আমি এখনো, আমার নিজেরও কোভিড হয়েছে, আমি রোগী দেখা বন্ধ করি নাই। আমার বন্ধুদের আমি বলি তোরা বন্ধ করছিস কেন? যে লোক সেনাবাহিনীতে চাকরি করে, যুদ্ধ লাগলে সে যদি বলে আমি যুদ্ধে যাব না, তাকে কি কোর্ট মার্শাল হবে না? আমি ডাক্তার, যুদ্ধে যাব না, রোগী দেখবো না, আমার কোভিড হবে, তাহলে তো আমার কোর্ট মার্শাল হওয়া উচিত। কারণ আমি সেনাবাহিনীতে জয়েন করেছি, আমার নিশ্চয়তা কে দিবে? যুদ্ধে যেতে হবে। যুদ্ধে গেলে কি নিশ্চয়তা কেউ দেবে যে গুলি লাগবে না? আমি সমস্ত কিছু মেনেই রুগী দেখি এখনো দিকে, এবং কোভিড হওয়ার পরেও দেখি। আমি কোনোদিন বন্ধ করিনি, কারণ যেহেতু আমি ডাক্তার হয়েছি, এটা আমার নৈতিক দায়িত্ব রুগী দেখা। মারা যেতে পারি, যুদ্ধে গেলে তো অনেক মারাই যায়। আমরা যখন যুদ্ধে গেছি, এই কথাগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, মনের আফসোস। আমাদের যাওয়ার সময় সবাই আমরা কোলাকুলি করতাম যে কে ফেরত আসবো, কে আসবে না আমরা তো জানি না। নাজমুল একসঙ্গে কোলাকুলি করে সে গেল ময়মনসিংহ এর বিখ্যাত এক যুদ্ধে, সে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 4th ইয়ারের ছাত্র ছিল, সে শহীদ হয়ে গেল। তার ডেড বডি আমরা আনতে পারিনি। আমি কমান্ডার এলাকার, আমি সাব সেক্টর কমান্ডার ছিলাম। সে নাজমুল বললো ভাই, মাহমুদ ভাই দেখা নাও হইতে হবে, ঠিক আছে যাও জয় বাংলা। তো খালি আমাকে রিকোয়েস্ট করেছিল আমার বন্ধু আশফাক যে আমার ডেড বডির জন্য শিয়াল কুকুরে না খায়। তার ডেড বডি সংগ্রহ করার জন্য আমি আরেকটা যুদ্ধ করেছিলাম, এবং তার ডেড বডিকে আমি জানাজা করে, মুসলমান পাওয়া যায় না রিলিফ ক্যাম্পের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে নিয়ে তাকে আমি দিয়েছিলাম। তো বিখ্যাত লোক ছিল, এয়ারফোর্সের থেকে এসেছিল। যাই হোক, এখন কথা হলো যে এই যে আমাদের অবস্থা, আজকে তাদের সঙ্গে আলোচনা করতেছে, আলোচনা করতে যাও মানেই তো যে আপনারা জানেন ওই যে রসুলুল্লাহর একটা আছে, যুদ্ধের পরে
সন্ধি স্থাপন করছিল। তো আমি ঠিক আলী রাদিয়াল্লাহু বোধহয় না উমর রাদিয়াল্লাহু বলছে যে উমর না আলী বলছে যে ওদের সঙ্গে সন্ধি করবো। রাসূলুল্লাহ বলছিলেন দেখো এটাই তো আমাদের বিজয়, ওরা তো আমাদের শক্তি হিসেবে স্বীকার করে নিল। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের শক্তি হিসেবে স্বীকার করে নিল, আমি তাদেরকে শক্তি হিসেবে স্বীকার করে নিতে চাই না, শক্তি হিসেবে স্বীকার করতে নিতে চাই না। তাদেরকে যদি আপনারা না পারেন, জয় বাংলা বলাটা মানুষ ছেড়ে দিয়েছে, আপনারা জয় বাংলা বলা ছেড়ে দেন, মানুষ ছেড়ে বলবে। কারণ বাংলার মানুষ এখনো ছাত্র সমাজ আমি দেখি, এখনো যুব সমাজ আছে যারা এত ৩-৪টা বড় বড় আন্দোলন করেছে এবং সরকার সেই আন্দোলনকে দমন করেছে। এই আন্দোলনগুলো সাংঘাতিক ভালো আন্দোলন ছিল এবং তারা সাকসেসফুল হয়েছে। আজকে আপনারা জয় বাংলা বলা বাদ দেন, জয় বাংলা বলে অন্যায় করেন না। আজ বঙ্গবন্ধুকে আপনারা ছেড়ে দেন, জয় বাংলা মানুষ যেমন ছেড়ে দিয়েছে বঙ্গবন্ধুকে মানুষ ছেড়ে দিবে। কি জন্য ছেড়ে দিবে? যে আপনারা বঙ্গবন্ধু ট্যাবলেট বিক্রি করতেছেন, বঙ্গবন্ধুকে দেখিয়ে এই যে করোনার সময় আফসোস অ্যাকাউন্টেবিলিটি, আপনারা অ্যাকাউন্টের কথা বলতেছেন সেই ৫,০০০ আলোকবর্ষ দূর থেকে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, চিকিৎসা পায় না, শত শত মানুষ রাস্তায় ঘুরে, কেউ হাসপাতালে যায় না। কিসের গুড গভর্নেন্স? একজন লোক হাসপাতালে যায় না, 90% লোক, আপনি আমার কাছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি জানি আমাকে অ্যারেস্ট করা হতে পারে এই সমস্ত কথাগুলো বলতে পারে, তাও আমি হিসাব দিব, আমার কাছে লিস্ট আছে, আমি রুগী দেখি প্রত্যেক দিন এবং করোনা রুগী প্রায় 4-5টা করে দেখি এবং প্রত্যেক সপ্তাহে 2-1 জন মারা যায় আমার রুগী, আমার লিস্ট আছে। আমি তাদেরকে বলি বলে না হাসপাতালে গেলে মানুষ মারা যায়, ইভেন অক্সিজেন মাস্ক পরে যাচ্ছে হাসপাতালে, এটাও রিপোর্ট হয়েছে, এটা উঠাই দেওয়ার হাসপাতালে কেউ নেই, বলে না সেখানে রুগী দেখে না, 2-1 জন ছাড়া, 2-1 জন কিছু লোক ছাড়া। আর এই যে চুরিটা এরা করলো, মানে হাজার হাজার কোটি টাকা, শায়দ কত হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখনো আপনার গ্রামে চিকিৎসা ব্যবস্থা এই 49 বছরে 60% লোক চিকিৎসার আওতায় নেই। হসপিটালে যাবে, ডাক্তার সাহেবরা প্র্যাকটিসে ব্যস্ত, জবাব দিয়ে অ্যাকাউন্টেবিলিটি নাই, সিভিল সার্জন দেখে না, টিএসএ সাহেব দেখে না, মানে একটা বলে কি হলে চলতেছে। গ্রামের ভাষায় যে মানুষ, সাধারণ মানুষরা বলে যে আল্লাহ চালায়, আল্লাহ বাংলাদেশ চালাচ্ছে, সরকার চালায় না। এই যে আজকে এদের সঙ্গে কম্প্রোমাইজ করছে, কি জন্য কম্প্রোমাইজ করছে? আমরা যখন বাকশালে ছিলাম তখন 15 দলের একটা বিজয় আবার আমরা আনলাম এই 90-এর এরশাদের। তখন আমি বলেছিলাম, আমি ওই মিটিং এ ছিলাম, আমি সেক্রেটারি হিসেবে আবু সাইদ সাহেব, আমি রাজ্জাক ভাই, রাশেদ মুশারফ, আমরা 15 দলের মিটিং এ বঙ্গবন্ধুর বাড়িতে বসে, তখন জাদুঘর হয়নি, এটা বঙ্গবন্ধুর বাড়িতে বসে শেখ হাসিনা তো তখন এই 15 দলীয় নেত্রী বলছিলাম যে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের সঙ্গে মানে করা যাবে না, হাত মিলানো যাবে না, এরা সুযোগ বুঝে করবে। আজকে হেফাজতকে এত ভাবে তাদেরকে এমএ ডিগ্রি দেওয়া হচ্ছে, তাদেরকে সবকিছু দেওয়া হলো, হেফাজত তো আজকে সুবল মারবেই। এবং দেখেন, আমার কাছে আমার এই কথাগুলো বলতে মন ভেঙে যাচ্ছে যে ওই যে নজরুলের কবিতা পড়বি তো পর মালির ঘাড়েই, এই কথাটা আমি 2-1 জনকে বললাম, দেখো এরা কোথায়, মারবি তোমার বঙ্গবন্ধুকে মেরেছে, মারবি তো হাজার হাজার স্ট্যাচু, হাজার হাজার ভাস্কর্য বাংলাদেশে আছে, ইউনিভার্সিটির সামনে তো আছে, যাক না হাফিজুল্লাহ সেখানে, বঙ্গবন্ধুটা ভাঙে কেন এরা? যাক না ইয়ের সামনে আছে, আমাদের এখানে এয়ারপোর্টের সামনে একটা সুন্দর ভাস্কর্য করেছে মেয়ে লোকের, সুন্দর মেয়ে লোক দিয়ে, মৌলভী সাহেবরা তো এখানে যায় না, জানে এখানে গুলি মারবে। তো এরা সারা বাংলাদেশে কোথায় ভাস্কর্য নেই, এগুলো তো এরা ভাঙতেছে না। এই টেলিভিশনে সারাদিন এই যে ছেলে আর মেয়ের ঢলাঢলি হচ্ছে, কি বাকি থাকে? অর্ধলঙ্গ মেয়ে লোক নায়িকাদের নিয়ে সারাক্ষণ এগুলো, আমি তো মনে করি এইটাই আমাদের রক্ষাপক। এই যে টেলিভিশন সংস্কৃতি, উপসংস্কৃতি যাই বলেন, অন্তত মৌলবীদের জন্য এটি আমি মনে করি একটা রক্ষা কবচ। তো মৌলবীরা তো এর বিরুদ্ধে কিছু করতে পারে না, কারণ হয়েছে এই যে আমাকে আমার এক মাস্টার, গ্রামের মাস্টার বলেছিল যে প্রয়োজনের উপরে কিছু নাই। এই যে মৌলবী সাহেবরা খুব বলছো নারীরা পথে যেতে পারবে না, উনি বলছিলেন যে এখন বলুক না মৌলবী সাহেবরা যে গার্মেন্টস এর মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যে
কাজে যায় এটা বেশরীয়তি। বলে এদের দাড়ি ছিঁড়ে ফেলবে, 70-80 লক্ষ প্রায় 1 কোটি গার্মেন্টস কর্মী আছে, সেই গার্মেন্টস কর্মীদের পয়সাটাই আমরা বাংলাদেশে তো ফুটুস ফাটুস। 3টা শ্রমিক তাজুল ইসলাম সাহেব আমার মনে হয় সমাজতান্ত্রিক পার্টি করতেন, চিনি না থাকে। এই যে গার্মেন্টস শ্রমিক, আমার কৃষি শ্রমিক আর আমার প্রবাসী শ্রমিক এদের পয়সায় আজকে বাংলাদেশের এত সুনাম আমরা করতেছেন। গভর্নেন্স কিছুই নাই, সরকার শুধু চুরি করে, সরকারি লোকরা শুধু চুরি করে। আপনারা লিখে নেন, আপনারা যদি কোনো পারেন এই কথাগুলো আপনাদের এই কমিটির মাধ্যমে এমবিসিতে জানান। দরকার আমি বলতেছি না সরকারের পতন নাই, আমাদের দুর্ভাগ্য এখানে। দুর্ভাগ্য কি জানেন? বলে আমাদের অপশনটা কি, উপায়টা কি? এর পতন হলো তো যে যারা আসবে বলে আমরা মনে করি তারা আরো দুর্দান্ত। ওই যে মৌলবীর ছাগলের গল্প, এক ছাগল এই বাঘে খেয়েছি, বাঘে খাচ্ছিল, মৌলবী সাহেব তাকে কোন রকম রক্ষা করলো, খুব আদর যত্ন করে ঘরে আনলো। ঘরে আনার পরে তাকে জবে করে খাইলো। ছাগল বলে আমার লাভটা কি হলো? তো ঠিক সেই রকম আজকে এই যে মৌলবী সাহেবরা যে কাজটা করতেছে, তো গুড গভর্নেন্স কোথায়? এই যে টিকার কথা বলতেছে, এটা বাস্তব। এখন কিন্তু মহামারী করোনাটাই আমাদের দেশের সর্ব স্থবির করে দিয়েছে, আলোচনা কাজ সব। তো টিকার কথা বলতেছে, টিকা আসবে। আমি বলি টিকা আনাই দরকার নাই। এমনি শুনতেছি যে $5 হবে, মনে করেন আবার 500 টাকা। করোনার টেস্টটা করে এই সরকার 300 টাকা নেওয়া শুরু করেছিল, যখন থেকে কেউ যায় না, হাসপাতালে 90% বেড খালি, তখন আবার এখন 100 টাকা নেয়, তাও মানুষ টেস্ট করে না। আমি যত লোকরে বলি যে টেস্ট করবে, দরকার নেই, টেস্ট করে কি হবে? চিকিৎসা তো ওই একটাই, মাস্ক পরা, গরম পানি খাওয়া, গরম চা খাওয়া। আর হাসপাতালে তো আমি যাব না। কখন যায় জানেন? যখন অক্সিজেন দরকার পড়ে, তাও যায় না। অনেকে তো অক্সিজেন সিলিন্ডার বাড়ে, কারণ এই গভর্নেন্স নাই। সেখানে গিয়ে মাস্কটাও কেউ লাগিয়ে দেয় না, মাস্ক পরে যাচ্ছে অক্সিজেনের, হাসপাতালে নাই। সবখানে নয়, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ আছে, সেই মানুষ ডাক্তার, নার্স, জনগণ, ওয়ার্ড বয়, অনেক ওয়ার্ড বয় আছে যারা জীবন প্রাণ দিয়ে কাজ করতেছে, অনেক নার্স আছে তারা কাজ করে। এটা হলো ব্যক্তিগত গভর্নেন্সের জন্য ব্যাড গভর্নেন্স। এত ব্যাড গভর্নেন্স আমরা কখনো দেখিনি। এখন এটার উপায়টা কি? উপায় একটাই, আরেকটা যুদ্ধ করা। তাজুল শেখ বলেছে যুদ্ধকে, আমি অবশ্যই যুদ্ধ করব। আমি এখন আমাকে কেউ জিজ্ঞেস করলে বলে কেমন আছেন, আমি ফাইটিং ফিট আছি, কিন্তু কার সঙ্গে করব, কোথায় যাব? আমার ভাই মুস্তাহিন বিল্লাহ আরেকটা যুদ্ধে গিয়েছিল, প্রথম যুদ্ধে সে যেতে পারেনি, আমার সঙ্গে কিছুদিন ঘুরেছে, স্বাধীনতার পরে দেখেছে সে। কিন্তু সে একটা যুদ্ধে গেছিল বঙ্গবন্ধু হত্যার পরে, তার প্রতিবাদ করে। তা আমাকেও, তাদের সিদ্দিকী আমার খুবই পরিচিত, কালিহাতি যুদ্ধে একসঙ্গে ছিলাম আমার সঙ্গে। আমি ময়মনসিংহ থেকে গিয়েছিলাম টাঙ্গাইল কালিহাতি পর্যন্ত অগ্রসর হয়ে। আমাকে আমি যে কি জন্য করবো, এখন যুদ্ধ করে কি হবে, আমার সঙ্গে সে যোগাযোগ করছিল। যাই হোক, একটা প্রতিবাদ তো করেছে। তো তখন এই যে ও মুস্তাহিদ 10 বছর জেল খেটেছে এবং যুদ্ধে আহত হয়েছিল। কার যুদ্ধ? বঙ্গবন্ধুর জন্য প্রতিবাদ যুদ্ধে। তো একটা এইম তো থাকতে হবে। এখন আমরা কার কাছে যাই, কোথায় যাই, কি করি? করা তো একটাই। তো এখন যারা আছে, ওই যে একটা অসুবিধা যে বলে না যে এই ছেলেটা বাপের কাছে বিচার দিয়েছে যে এই ছেলে তো এইরকম জুয়া খেলে, গাঁজা খায়। তো বাপ মনে মনে বলে আমি কি করি, আমারই তো ছেলে। এখন আমাদের দেশে হয়েছে এই অবস্থা। আমরা এই সরকারের বিরুদ্ধে যদি বলি, তো আরেকটা যে উৎপেতে আছে, আরেকটা হায়ানা শকুন, সে এসে তো আমাদের যতটুকুই আছে এতটুকুই নিশ্চিন্ন হয়ে যাবে। যখন বন্যা হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়, বন্যায় দেখবেন এই যে আমাদের দেশে বড় বড় বন্যা হয়, গ্রামের মানুষরা বুড়ি হাসতে পারে না, 2টা মুরগি, একটা ছাগল কুলে করে নিয়ে পার হয়। বাচ্চাটাকে যেমন হয়, কেন জানেন? এটি তার শেষ সম্বল। আমাদের শেষ সম্বল হলো মনে হচ্ছে এই সরকারটা। এইটা যদি হাতছাড়া হয়ে যায়, তখন কিন্তু আমরা আবার সেই ঠিক বন্যার পানির তোরে
এই সমস্ত মৌলবাদীদের তোরে আমরা হারিয়ে যাব। তাই বলবো যে এখন সবাই একত্র হই। আমি এই যে রাজাকারদের সম্পর্কে, দালালদের সম্পর্কে আমার একটা অভিজ্ঞতার কথা তাজুল ইসলাম সাহেব চলে যেতে চাচ্ছেন, এটা শুনে চলে যান। আমি আমি আমাদের গ্রুপে আমরা কয়েকজন খুব কি বলি তেজস্বী লোক ছিলাম। যেমন ধরেন আমি মেডিকেল কলেজের ছাত্রলীগের তখন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আমার সঙ্গে ছিল ওই যে মহামিদ, এই যে নাটক ব্যক্তিত্ব ডিজি ছিল। তারপরে আপনার হান্নান সাহেব, এই যে মারা গেলেন, আন্তর্জাতিক আদালতের সমন্বয়, উনি জামালপুর কলেজের প্রফেসর ছিলেন, রিফিউজি ক্যাম্পে ছিলেন। আমি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসলাম, আরে আপনি রিফিউজি ক্যাম্পে আমাদের কত রিপোর্ট লিখতে হয়। উনি ইংরেজির প্রফেসর ছিলেন। আমরা তিনজন ময়মনসিংহ এর হাসিম নামে একজন ছিলেন। যাই হোক, স্বাধীনতার পরে কাদের সিদ্দিকী তো বঙ্গবন্ধু ছাড়া অস্ত্র দিবে না, আমরাও কিন্তু তা করতে পারতাম, কিন্তু আমরা আগে অস্ত্র জমা দিয়ে ফেলছি। কাদের সিদ্দিকী চালাক মানুষ, তো উনি তো বঙ্গবন্ধুর হাতে দিল, তা আমরাও ওই কাজটা ময়মনসিংহ করতে পারতাম, আমরা ময়মনসিংহ কন্ট্রোল করতাম। তো আমরা গেলাম বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আমাদের গ্রুপটা নিয়ে। আমি বঙ্গবন্ধুর এই কথাটা বলি, হয়তো আমি শেষ করবো। বঙ্গবন্ধু আমাদের দেখলো, তখন আমার মোজগুলো একটু লম্বা লম্বা, ওই তখনকার স্টাইল, চুলো লম্বা, মোজ লম্বা। তো বঙ্গবন্ধুর সঙ্গে, বঙ্গবন্ধু যে আপনারা তো সবাই জানেন যে ক্যারিসমেটিক লিডার ছিলেন। আমরা সবাই চিন্তা করছি কি বলি, কি বলবো, তাকে কি বলে সম্বোধন করবো। 10 তারিখের পরে আমরা ময়মনসিংহ থেকে তার সঙ্গে দেখা করতেছি বক্তৃতা। তো কেউ বলে মুজিব ভাই, বলে আরে মুজিব ভাই বলা যাবে না, প্রধানমন্ত্রী এখন। তারপরে বলে যে প্রেসিডেন্ট, যখন বলে যে এই বলবো মুজিব ভাই, আরে মুজিব ভাই বলা যাবে না, তো বঙ্গবন্ধু বলবো, স্যার বলবো, স্যার বলবো না, স্যার বলবো, স্যার কেন। যাই হোক, এই আমরা যখন এই সুধা সদনে ঢুকলাম, সুধা সদন, তখন আমরা ভুলে গেলাম, আমরা কিন্তু ঠিক করে আসছি তারা কি বলবো, কি কথা বলবো। তখনই ওই রাজাকাররা, তখনকার নেতারা, আওয়ামী নেতারা রাজাকারদের আশ্রয় দিচ্ছিল, টাকা নিচ্ছিল, টাকা নিয়ে রাজাকারদের লুকায় রাখছিল, যান বাঁচাচ্ছিল। এগুলো বলবো, তো আমরা বঙ্গবন্ধু রুমে ঢুকে গিয়ে সব ভুলে গেলাম। কি বলবো তার চেহারা দেখে, তার এই যে ক্যারিশমা, এই যে একটা সুদর্শন বাঙালি, তো সব ভুলে গেলাম। উনি যা বলে আমরা খালি গোয়া, কেউ কিছু বলতে পারছি, আমরা বলতে চাচ্ছিলাম রাজাকারদের এই সমস্ত আওয়ামী লীগ এরা করতেছে, এই করতেছে, সেই করতেছে, আওয়ামী লীগরা রিলিফ চুরি করে, তখনই শুরু হয়ে গেছে। মানে অপোজিটে পাকিস্তানের যারা করতো, শান্তি বাহিনীর যা কাজ করতো, এটা যারা চোখে দেখেছে তারা তো আমি তারপরে বলি যে ও তো আমারই ছেলে, আমারই বাবা, আওয়ামী লীগ তো আমারই বাবা, সুতরাং এটা মেনে নেই। তো বঙ্গবন্ধু পরে বললো, আমার মুখটা এরকম লম্বা ছিল, ধর তুই আমাকে ভয় দেখাতে আসছিস, মুখ বড় রাখছিস। আমি ঠিক আছে, আমি কেটে আসছি তারা। তো আমি পরে এই মুখটা এই বঙ্গবন্ধু এখন বঙ্গবন্ধুকে আমরা বলেছি এই আজকের এই কথাটা, যে তখন এই যে যেহেতু পলিটিক্যাল নেতারা, লোকাল আওয়ামী লীগাররা, এই রাজাকার শান্তি বাহিনীর লোক এদেরকে আশ্রয় দিচ্ছিল টাকার বিনিময়ে, কিন্তু তখন তো ওদের কাছেই টাকা, আর কারো কাছে টাকা ছিল না, তো ওই টাকা নিয়ে তাদের আশ্রয় দিচ্ছে। আমরা বললাম, বঙ্গবন্ধু আপনি এক কাজ করেন, আপনি এদেরকে এই যারা আমরা তো যাদেরকে পেয়েছি আমরা তো তাদেরকে শেষ করে দিয়েছি। দুর্ভাগ্য হলো যে এরা তখন কিন্তু ময়মনসিংহ এর রাজাকাররা চলে গেছে চিটাগাং, চিটাগাং এর রাজাকাররা চলে গেছে নর্থ বেঙ্গল, এইভাবে তাদের লুকিয়ে রেখেছে কিছুদিন। আর যারা পেয়েছে টাকা পয়সা দিয়ে তারা থেকেছে। তো আমরা তো পাইনি অনেকে, যেহেতু পাইনি আপনারা বলবেন যে আমরা কি করেছি, যে আমরা যাদেরকে পেয়েছি আমরা কাউকে চাইনি, আমরা শেষ করে দিয়েছি। কিন্তু তখন এই হান্নান ময়মনসিংহ এর বিখ্যাত, ওই যে পরে মন্ত্রী যন্ত্রী ছিল, এখন জেলখানে হান্নান আমাদের, তাকে এখন জেলখানে আছে, বিচার হচ্ছে তাকে আমরা ধরতে পারিনি। সে ছিল ময়মনসিংহ শান্তি কমিটির প্রেসিডেন্ট এবং অনেক লোকরা হত্যা করেছে, এখনো বেশি বিচার হচ্ছে তার। আমাদের হান্নান সাহেব তো মারা গেল, এখন ঠিক মতো হয় কিনা এর একটা সন্দেহ আছে। যাই হোক, তখন আমরা বঙ্গবন্ধু বললাম যে আমরা একটা কাজ করি, যারা ওই এরকম বদর রাজাকার ছিল তাদেরকে আমরা বিচার করি, আর একটা লিস্ট করে জেলায় জেলায়, যেখানে ওই যে এক জেলা থেকে আরেক জেলায় বিদায় ওয়েলকাম, ওই পাশে ওয়েলকাম লেখা থাকে, এইবার বিদায় লেখা থাকে,
সেখানে আমরা এই প্রস্তাবটা দিয়েছিলাম আজকে, কিন্তু এটা বলার সুযোগ পেয়ে আমি বলতেছি আপনাদের কাছে, যেহেতু আপনারা চিন্তাশীল সবাই, যে ওখানে লেখা থাকবে এই জেলায় এই কয়েকজন রাজাকার ছিল, মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। এইটা আমরা বঙ্গবন্ধুকে প্রস্তাব দিয়েছিলাম। আর তখন তো মুক্তিযোদ্ধাদের লিস্ট করতো এমন কোন চিন্তা ছিল না, কারণ আমি ময়মনসিংহ এর কমান্ডার ছিলাম। আমার কাছে সমস্ত আমাদের সেক্টরে কোনো তাহের সাহেব যখন আসার আগ পর্যন্ত আমি এফজে সেক্টরের চার্জে ছিলাম। আমি সিগনেচার করে মধুপুর জঙ্গল পর্যন্ত আমরা এপ্রিল মে মাস পর্যন্ত ছিলাম, আমি হান্নান এই সমস্ত। এরপরে এই তাহের সাহেব আসলেন অগাস্ট মাসে, সেপ্টেম্বর অক্টোবর মাসে উনি আবার আহত হয়ে চলে গেলেন। আমাদের কমান্ডার নেই, আমাদের কমান্ডার ইন্ডিয়ান কমান্ডার, আর আমরা লোকাল যারা কমান্ডার ছিলাম। আর এরপরে হামিদুল্লাহ সাহেব একজন আসলেন, উনি ওই মহেন্দ্রগঞ্জ থাকতেন। যাই হোক, আমার কাছে 14,000-এর মতো সার্টিফিকেট ছিল, কেউ নিতে আসেনি। আমি তখন ওই আমাদের ময়মনসিংহ কমান্ডার আমি কমান্ড করতাম স্বাধীনতার পরে। তো আমি তখন আমাদের ওই একটা অফিস দিল মুনেম খান সাহেবের, মুনেম খান সেই বিখ্যাত কুখ্যাত মুনেম খানের বাড়িটা আমরা মুক্তিযোদ্ধার অফিস করলাম। সেখানে বসে সার্টিফিকেট দেই, বেতন টেতন দিতে হয়। আবার অ্যাডমিনিস্ট্রেশন খোরশুজ্জামান চৌধুরী প্রথম ডিসি ছিল। যাই হোক, এই সার্টিফিকেট কেউ নিত না, সার্টিফিকেট দিয়ে কি করবো? এরপরে যখন এই 20 বছর পরে, 25 বছর পরে এই যে এই মুক্তিযুদ্ধের এই টাকা দেওয়া শুরু করলো, তখন এই ফলস সার্টিফিকেট নেওয়া শুরু। এই জন্য আমরা বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আমরা বঙ্গবন্ধু শুধু বললেন, আজকে আমার কানে তাই পাচ্ছে, শুন আমি মুক্তিযুদ্ধের সঙ্গে এই তখন এই সম্পর্কে এই কথাটা উনি বলেছিলেন, আপনাদের বলি আমি একটু গর্বিত বোধ করতেছি কথাগুলো বলে বঙ্গবন্ধুর সঙ্গে। যে উনি বললে তোদের চিন্তা করার দরকার নেই, তোরা যে যেখান থেকে আসছিস তোরা সেখানে চলে যা, মানে আমরা কিভাবে ডিসপার্স হবো, আমরা এখন কি করবো জিজ্ঞেস করছি। তোরা যে শ্রমিক ছিল, যে ছাত্র ছিল, তারা তো চলে যাবে, তোরা স্কুল কলেজে চলে যা। আর শ্রমিকরা চলে যাক, তাদের মিল ফ্যাক্টরি চলে যাক। কিছু কিছু যাদের গ্রামের ছেলেপেলেরাই তো বেশি মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে আমি সবগুলোর পুলিশে নিয়ে নেবো, আর্মিতে নিয়ে নেবো, এইভাবে উনি আমাদের বললেন। আর তোদের জন্য, আমাদের শহীদদের জন্য আমি এমন একটা জিনিস করতেছি, সারা পৃথিবীর লোক এই কথাটি আমাদের বলেছিলেন। এই যে আমাদের স্মৃতিসৌধ তখন হয়নি, তো তখন উনি করবেন, বললো দেখ আমি ইন্টারন্যাশনাল লোকদের দিয়ে এটা করাবো, সবাই দেখবে, তোরা দেখে। আমি তাই বলি যে বঙ্গবন্ধু তখন কি কি নিয়ে উনি চলতেন। আজকে যখন যাই ওই কথাটা মনে হয়, আপনাদের বলে আমি আনন্দ পেলাম এই কথাটা, আপনারা বিরক্ত হবেন না। এখন উনি এই কথাটা, আর আমরাই বললাম যে রাজাকারদের প্রত্যেক জেলায় জেলায় যেখানে লেখা থাকে ওয়েলকাম, বিদায়, আবার আসবেন, সেইখানে একটা লিস্ট থাকবে, এই জেলায় কিংবা এই উপজেলায় কিংবা এই থানায়, তখন তো উপজেলা ছিল না, এই থানায় এইগুলা রাজাকার ছিল, শান্তি আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। এটি ছিল আমাদের প্রপোজাল। এদেরকে ধরে খালি পয়সা নিয়ে আবার ছেড়ে দেয় এইটার জন্য। বঙ্গবন্ধু তো এরপরে ঠিকই ওই আইনটা করেছিলেন যে ধর্ষক, নারী নির্যাতনকারী, অগ্নিসংযোগকারী, হত্যাকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দিলেন। এটি কিন্তু খুব রাইট ডিসিশন ছিল। অনেকে বলে এটা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এই কথাটা বলে না। বঙ্গবন্ধু এদেরকে তো ক্ষমা করে নেই, সাধারণ যারা আমরা ক্ষমা করে দিয়েছি। আমরা অত রাজাকার ধরেছি। আমি নালতেবাড়ি দখল করলাম 7ই ডিসেম্বর, সেখানে আমার নালতেবাড়ি যারা আছে, যদি কেউ শোনে তারা বলবে আমার সঙ্গে, আমি 150 রাজাকার বললাম, ধরা পড়লো, পাকিস্তানিদের রাত্রে ভেঙে গেল, রাজাকার করলে ধরে গেল, তখন আমি এদের ধরাম এবং আমি প্রায় সবাইকে ছেড়ে লাইন করে দাঁড় করালাম। গ্রামবাসী, থানা, হাজার হাজার লোক আসছে, আপনারা চিহ্নিত করুন কে মেয়ে লোক ধরেছে পাকিস্তানিদের দিয়েছে, কে হত্যা করেছে, ওদের আলাদা করুন। আর বাকিগুলোরে লোকদের বললাম এদের আপনারা পিটাতে পিটাতে নিয়ে চলে যান, মারেন। আর যারা এই কাজটা করেছিল, এই হত্যা নির্যাতন নারীদের নিয়ে দিয়েছে পাকিস্তানিদের, এদেরকে আলাদা করে দিলাম, শেষ করে দেওয়া। এই যে আমরা তো ক্ষমা করে দিয়েছি, কি জন্য অত লোকরে মারবো? কেন মারবো? রাজাকার তো অনেকে হয়েছে দায়ে পড়ে টাকার জন্য, আর আমরাও আমাদেরও সাহায্য করেছে অনেক রাজাকার, তো আমাদের খুব সাহায্য। যাই হোক, এটা আইডেন্টিফিকেশনের দরকার ছিল। আর একটা কথা বলি, সেটা হলো যে এই যে আজকে যে মুক্তিযোদ্ধার লিস্টে নাই, এটা কিন্তু আপনারা যারা বাস্তবে যুদ্ধের সঙ্গে ছিলেন তারা বুঝতে পারেন। আপনারা জানেন যে আর্মিতে যে যুদ্ধ করে, আমি তো দেখেছি পরে যখন ইন্ডিয়ান আর্মি আমাদের সঙ্গে মার্চ হলো,
আমি 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 13 তারিখে, এই 15 তারিখে ছিলাম কালিয়াকৈর, আমাদের 11 নম্বর সেক্টর সহ 11 নম্বর সেক্টরে। আমি দেখি সেই যুদ্ধক্ষেত্রে কালিয়াকৈর, এখানে চলে আসছে আমরা ময়মনসিংহ 10 তারিখে স্বাধীন করে। এখানে দেখি এক ক্যাপ্টেনের প্রমোশন লেটার আসে এই যুদ্ধক্ষেত্রে, কারণ তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোম্পানি নামে একটা আছে, ওদের কাজই হলো অ্যাডমিনিস্ট্রেশন দেখা, যুদ্ধ করা। তারা তো কার কোন দিন পোস্টিং প্রমোশন হবে, কার কোথায় পোস্টিং হচ্ছে, এগুলো তারা করতেছে। তা আমাদের তো কেউ ছিল না, আমাদের দেখার কে ছিল? বঙ্গবন্ধু নাড়া লাগাই দিয়ে চলে গেলেন অ্যারেস্ট হয়ে, আমাদের দেখবে কে? আমাদের দেখার লোক ছিল, কিন্তু এটা আপনারা জানেন না যে একমাত্র ইন্ডিয়ানরা কেউ আমাদের দেখতো। আমাদের সরকার তো সেই কলকাতায় বসে থাকে, আর কোনো যোগাযোগ নাই। তো সুতরাং আমাদের কেউ আসতেছে, চলে যাচ্ছে। এই যে তখন তো মুক্তিযুদ্ধ সাজে নাই, ষোড়শ বাহিনী 16 ডিভিশনের নামে একটা কথা হতো স্বাধীনতার পরপরই, যে যারা অস্ত্র টস্ত্র পাকিস্তানিরা বিহারিরা ফেলে চলে গেছে, এগুলো নিয়ে কিছু সুবিধা, সব সময় তো কিছু চালাক ছেলেপুলে থাকে। আমাদের মেডিকেল কলেজের 2-3 জন হয়েছিল, ওরা আমি ধরে নিয়ে আমাদের 16 ডিভিশনাল, আমরা মুক্তিযোদ্ধা, ওই অস্ত্রটা কুড়িয়ে নিয়ে মুক্তিযুদ্ধ হয়ে গেল। তখন অস্ত্র না থাকলে আবার মুক্তিযুদ্ধ হওয়া যায় না। এখন তো ভাই শব্দ সৈনিক, আমি ইন্টেলিজেন্স বাহিনীর ছিলাম, সব ফলস মুক্তিযুদ্ধ দেখবেন বলে আমি ইন্টেলিজেন্স বাহিনীর ছিলাম, আমি খবর সংগ্রহ, খবর দিয়েছি। এটাও সম্ভব। আমি তাজুল ইসলাম সাহেব যখন মন্ত্রী ছিল তখন তারে বলেছিলাম যে দেখেন, এই যে হাদিস সংগ্রহের, আপনারা জানেন সিয়াসিত্তা হাদিস যে সংগ্রহ করছে রাসূলুল্লাহর মৃত্যুর পরে, এটার একটা নিয়ম ছিল যে কোন লোক যিনি হাদিস বর্ণনা করবেন, যার কাছ থেকে সংগ্রহ করবেন, তার যদি, আমি এখানে পড়েছি যে ইয়েমেনে গেছে একটা, জানে যে ওখানে একজন সাহাবিয়া ছিল, উনি একটা হাদিস উনার কাছে দেন, গিয়ে দেখে উনি এরকম কিছু পোশাক মুরগি টুরগি হবে হয়তো ধরতেছে, এরকম খাবার দিয়ে ডেকে এনে খাঁচায় বন্দি করে ওদের ধরে, তখন বললো এই লোক তো ভালো না, ইনার হাদিস নেওয়া যাবে না। একজন দেখেছে যে পশ্চিম দিকে এরকম এরকম থুতু ফেলতেছে, বলে তো আমাদের ইয়ে তো রেসপেক্ট করছে না, তার হাদিস নেওয়া যাবে। আমাদের কিন্তু খুব ইজি এই মুক্তিযুদ্ধ কে ছিল। এখনো আপনি আমার গ্রামে যাবেন, ময়মনসিংহ যাবেন, সবাই বলবে ডাক্তার মাহমুদ। যে যুদ্ধ করেছে গ্রামবাসী সবাই তাকে চিনে, যে কোথায় যুদ্ধ করেছে বলে এখানে, চলেন যাই, সেখানে সবাই বলবে হ্যাঁ যুদ্ধের সময় ছিলেন। শেষ। এটা করতে কয়দিন লাগে প্রত্যেক ইউনিয়নে? এখন তো এটা কিন্তু ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধারা কিন্তু সমিতিভুক্ত, এই আমাদের উপজেলা, জেলা। এবং আমি দেখেছি যে আমার উপজেলায়, আমার জেলায়, শ্রীপুর 2 উপজেলায় কিংবা শেরপুর জেলায় এই নেই, 2-1 জন নিয়ে বিতর্ক আছে, এগুলো এখন যাচাই বাছাই আবার হচ্ছে। আমরা বলছি না কেউকে ঢুকতে দেবো না। আমি মুক্তিযুদ্ধ করেছি আর ও করে নাই, ও আমার সঙ্গে, ভাতার কথা বাদ দেন, এখন আরেকটা লজ্জার বিষয় হয়ে গেছে। এখন মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনতে গেলেই 2-1 বলে ও মুক্তিযোদ্ধা, তা আমারে বলে যে আপনি মুক্তিযোদ্ধা, ভাতা কত পান? কি লজ্জার বিষয়, কি লজ্জার বিষয়। মানে এখন এই 50 বছর পরে ভাতা, কারণ এটা তো টাকার বিষয়, টাকা কত পায়? তো আমার বলে তো আপনি তো বড় মুক্তিযোদ্ধা, আপনি বেশি টাকা পান। মানে লজ্জায় মাথা হিট হয়ে যায়। 25 বছর তো আমাদের কেউ 1 পয়সাও দেয়নি। কত মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছে, কত মুক্তিযোদ্ধা না খেয়ে মরেছে। এই এখন তারা 10-12 টাকা হলো। কাদের সিদ্দিকীর সঙ্গে সেদিন কথা হলো যে একটা মুক্তিযোদ্ধাকে 1 লাখ টাকা দিলে কি হয়? এখন তো চুরি করে 1000 কোটি টাকা, বলে 10,000 কোটি টাকার নিচে কোনো টাকা নাই। 100-200 টাকা, 100 কোটি টাকা কোনো টাকা না। আরে একটা মুক্তিযোদ্ধাকে 10,000 টাকা, 12, এখন দেয় 12। এটা কোনো টাকা হলো নাকি? যদি দিতেই হয়, যে তার জীবনটা দিয়েছে। আপনারা যারা, আমি জানি আপনারা সবাই সমাজ সচেতন এবং সবাই খবর রাখেন, যে দেখেন একটা মুক্তিযোদ্ধা কি করে থাকে। আমার কাছে তো প্রত্যেক মাসে অন্তত 10 জন আসে বিনা চিকিৎসা, জানে আমি বিনা পয়সায় চিকিৎসা করি, এবং মুক্তিযোদ্ধাদের জন্য আমি অ্যানাউন্সমেন্ট দেই, যেখানে যাই চিকিৎসা করতে, কোনো মুক্তিযোদ্ধার পরিবার, মুক্তিযোদ্ধার আমি ফ্রি চিকিৎসা করতে, আমি একা কি করবো? সুতরাং আমি মনে করি যে এই 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 মুক্তিযোদ্ধাদের সরকার আরো ভালোভাবে রাখুক, আর অন্যায়গুলো বন্ধ করুক। বঙ্গবন্ধুকে নিয়ে এই লাস্ট কথাটা বলি, যে বঙ্গবন্ধুকে নিয়ে তাদের কিছু করার দরকার নেই। আপনারা বঙ্গবন্ধুকে ছেড়ে দেন, দেখি বঙ্গবন্ধু বেঁচে থাকে কিনা। আপনারা দ্বিতীয়বার এই যে জামাতের সঙ্গে, হেফাজতের সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধুকে ভাস্কর্য করবেন,
এই ভাস্কর্য আমরা চাই না। বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলা। আমি বঙ্গবন্ধু হত্যার পরেই গোপনে একটা মিটিং করেছিলাম। বঙ্গবন্ধুকে 15ই আগস্টের পরে এই শেষের দিকে আমরা পালিয়ে আমি আসছি। আমি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখন আসলে মন্ট্রিয়াল টাইম প্রায় 10:15 হয়ে গেছে। আমার শেষ কথা শেষ। হ্যাঁ, বুঝতে পারছি। আমার কথা শেষ। আমি একটা কথা বলছিলাম, আমি তাদেরকে বলেছিলাম আমরা কিছু আওয়ামী লীগের লোক এবং আমরা মুক্তিযুদ্ধের কিছু লোক গোপনে বসছে যে কি করা যায়। তখন আমি বলছিলাম, এখন আমি এটা মনে করি যে শুনেন, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু আমরা যদি মনে করি এই পৃথিবী যদি এই বাংলাদেশটা অঞ্চলটা যদি বিরাট একটা ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, নাই বাংলাদেশের অস্তিত্ব নেই, তবুও ইতিহাসে লেখা থাকবে এই জায়গায় একটা দেশ ছিল, তার নাম ছিল বাংলাদেশ, এবং এই দেশের নেতা ছিলেন, রাষ্ট্রপিতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং এই আওয়ামী কিংবা এই সরকারে চিন্তা করার কোনো কারণই নাই যে বঙ্গবন্ধু নিয়ে তাদের কিছু করতে হবে। বঙ্গবন্ধু জীবিত থাকবেন, মানুষের অন্তরে কেউ তাই মুছে ফেলতে পারবে না। সুতরাং আপনারা বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা করবেন না, আর মানুষের জন্য একটু ভালো গভর্নেন্স দেওয়ার চেষ্টা করুন। আপনারা যদি পারেন এই ভয়েসটা আরো শক্তিশালী হয়ে রেজ করুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক বিরক্ত করলাম। জয় বাংলা, জয় দেশের মানুষ। ধন্যবাদ। জয় বাংলা। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মাহমুদ তার অত্যন্ত ইতিহাস নির্ভর গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনার জন্য। আমাদের এখানে অলরেডি রাত 10:15 বাজে। আমি এই জন্য এখন দ্রুতই আবার মন্ট্রিয়ালে ফিরে আসছি। আমি এ পর্যায়ে অনুরোধ করব কিছু বলবার জন্য আমাদের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ওয়াইজ আহমেদ। ধন্যবাদ সোহেব ভাই এবং সভাপতি বিল্লাহ ভাই আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। যদিও আমি বাংলাদেশে ছিলাম না যুদ্ধের সময় এবং স্বাধীনতার সময়, যার জন্য আমি মনে করি আমার কোনো যোগ্যতা নাই এ ব্যাপারে বিশেষভাবে আলোচনা করার। আমার আজকে আপনাদের ইনভিটেশন পেয়ে আসার ভীষণ ইচ্ছা ছিল এই ডক্টর মাহমুদের মতো লোকের মুক্তিযোদ্ধার কাছে গল্প শোনার জন্য। আমি মুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম। যেহেতু আমি এগুলো মিস করেছি এবং আজকের দিনে দুটা ইমোশন কাজ করে, একটা হচ্ছে যে স্বাধীনতার আনন্দ, আরেকটা ইমোশন হচ্ছে যে এটা কি কস্টে পেয়েছি আমরা। খুব কমই ফ্যামিলিকে আমি জানি যারা কাউকে না কাউকে লুজ করেছে। আমি পার্সোনালি আমার ফ্যামিলি তো লস্ট নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। সো তবে মনে করি যে ধরেন এখন তো 49-16 বছর, আরো 20-25 বছর গেলে হয়তো এই সেকেন্ড ইমোশনটা আর অত থাকবে না, তখন খালি আনন্দই হবে, ফায়ার ওয়ার্কস হবে। যার জন্য আমি মনে করি এই ধরনের আলোচনার খুবই প্রয়োজন আছে। যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন ওরা যদি ওদের গল্পগুলো শেয়ার করেন, স্পেশালি যারা আমরা নিজে দেখি নাই, শুনে এসেছি, তাদের জন্য এটা একটা বিরাট অনুপ্রেরণা এবং আমাদের প্রজন্মকে জানানো যে এই স্বাধীনতা কি কষ্টে এসেছে এবং এটার মর্যাদা দেওয়ার শেখার জন্য। যাই হোক, আমি যা বললাম যেটা যে রিয়েলি এটা নিয়ে আলোচনা করার কোনো যোগ্যতা নাই, অতএব আমি আমার প্ল্যাটফর্ম আমি দিতে চাই আমাদের অতিথিকে, যাদের কাছ থেকে আমার অনেক কিছু শোনার আছে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ওয়াইজ ভাই, আপনার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য। আমি অবশ্য একটা কথা বলতে চাই যেটা বলা উচিত না, সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে জানাতে চাই সালাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, স্পেশালি যারা আজকে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা, তাদেরকে জানাই অনেক অনেক শ্রদ্ধা। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াইজ ভাই।
আমাদের আসলে সংক্ষিপ্ত এবং চমৎকার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমি আবার বাংলাদেশে ফিরে যাচ্ছি। আমাদের এখানে আরেকজন মুক্তিযোদ্ধা আছেন। আহ, আমি আসলে উনি আবার আসছেন লাইনে। তো উনি হচ্ছেন জামালপুর লিবারেশন স্ট্রাগল মিউজিয়াম ট্রাস্টি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উৎপল কান্তি ধর। উৎপল কান্তি ধর, আমি অনুরোধ করবো আপনাকে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনি একটু আনমিউট করে নেন। আপনি মিউট করা আছে, একটু আনমিউট করেন। হ্যাঁ, জি। অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ বলা যায় যে মন্ত্রমুগ্ধের মতো আমাদের এই অঞ্চলের একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 11 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন এবং সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, যিনি আমার অতি প্রিয় ভাজন মানুষ, ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ, বীর প্রতীক। তার কথা আমি একদম মানে মুগ্ধতার সাথে আমি শুনছিলাম। অসাধারণ কথা তিনি বললেন এবং শুধু মনে মনে এটাই চাইছিলাম যদি এই কথাগুলি দেশের সমস্ত মানুষ শুনতে পেত তাহলে কি ভালোই না হতো। তো যাই হোক, ডক্টর মাহমুদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার প্রতি শ্রদ্ধা। আজকে ভিএজিবি যে সংগঠনটি আপনারা পরিচালনা করছেন, তার এই আয়োজনে যোগ দিতে পেরে আমি কিছুটা গর্ববোধ করছি এই জন্যে যে প্রথমে তাজুল মাহমুদ সাহেব বললেন, তার কথাও আমার খুব ভালো লেগেছে। এবং প্রথমে বললেন পটুয়াখালীর ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর সৈয়দ সাখাওয়াত হোসেন, তিনিও চমৎকার বলেছেন এবং আপনারা যারা বলছেন তারাও সুন্দর করেই বলেছেন। তো আজকে এই বিজয়ের এই 49 বছরে এই স্বাভাবিক একটা হিসাব নিকাশ তো হবে যে আমরা কি পেয়েছি, কি পেলাম না, আমরা কি হারিয়েছি, এবং সেটা ছাপিয়ে উঠবে বিজয়ের আনন্দের উপরে। আসলে কি আমরা এই 49 বছরের বিজয়ে আমরা কি বিজয়ের আনন্দ সেইভাবে উপলব্ধি করছি? যে উপলব্ধিটা আমাদের ছিল সেই 71-এর সেই উজ্জ্বল বিকেলে, 16 ডিসেম্বরের সেই পরন্ত বিকেলে, যেদিন বাংলাদেশের বিজয় সূচিত হয়, বিজয় অর্জিত হয় ওই 93,000 পাকিস্তানি সেনা এবং তাদের কমান্ডারদের নির্লজ্জ আত্মসমর্পণের ভেতর দিয়ে। আজকে সেই বিজয়ের আনন্দ কি আমরা উপভোগ করছি? আমার মনে হয় না। আমাদের জীবনে সেটা একটা পরম মুহূর্ত ছিল। এই জীবনে 70 পেরিয়েছি আমি। এই জীবনে প্রাপ্তি এবং অপ্রাপ্তি এই দুয়ের হিসাব যখন মেলাই, তখন আমার মনে হয় যে আমার জীবনে সেটাই পরম প্রাপ্তি, সেই উজ্জ্বল 71 এবং সেই 16 ডিসেম্বরের উজ্জ্বল বিকেল। এই জীবনে তার চাইতে আর কোনো মহত্তর অনুভূতি আর হয়তো আমার জীবনে হবে না। তো যাই হোক, তবুও বলবো যে আজকে এই যে ভিএজিবি যে আয়োজন, সে আয়োজন তো আমাদেরকে এই কথাগুলি শোনার একটা সুযোগ করে দিচ্ছে বা দিয়েছে, এবং সেই জন্য ভিএজিবি ধন্যবাদ জানাই এবং তাদের আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আমরা বাংলাদেশে কিছু কাজ করি। আমি সংক্ষেপে আমাদের কাজকর্ম বিষয়ে একটু বলছি যে আমরা বাঙালির যে এই যে অশ্রু বেদনা আনন্দের যে কাব্য, বাঙালির যে শৌর্য বীর্য, তার আত্মত্যাগ, তার বীরত্ব ইত্যাদি নিয়ে এই যে বাঙালির অসংখ্য গাথা রয়েছে, অসংখ্য ইতিহাস রয়েছে, যা অধিকাংশই গৌরবের, আমরা তা ধারণ করার চেষ্টা করি। আমাদের জাদুঘরে, মুক্তি সংগ্রাম জাদুঘর এটার নাম, এটা জামালপুরে আমরা এটা করেছি এবং তার ভেতর দিয়ে আমরা বাঙালির সেই ইতিহাসকে
বাঙালির সেই গৌরব গাথাকে আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম, বিশেষ করে তরুণ শিক্ষার্থী যারা একদম প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অবধি যারা বিভিন্ন পর্যায়ে রয়েছেন, তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার এবং তাদের চেতনায়, তাদের মননে সেই মুক্তিযুদ্ধ বিষয়ে যা কিছু চিন্তা ভাবনা তা আমরা ছড়িয়ে দেওয়ার একটা বিনীত চেষ্টা করে যাচ্ছি বহুদিন ধরে। এবং সেই কাজের ভেতর দিয়ে এই যেমন গত 10ই ডিসেম্বর একটা কথা বলি যে মোস্তান ভাইয়ের বড় ভাই মোতাসিম বিল্লাহ খুররম, যিনি মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য বীর বিক্রম খেতাবে ভূষিত হয়েছেন, সেই খুররম স্মরণে আমরা একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এবং সেই একই দিনে আমরা খুররমের স্মরণে একটা স্মৃতিসৌধ করেছি জামালপুর, যেখানটা তিনি শহীদ হয়েছিলেন সেই 71-এর 10ই ডিসেম্বর রাতে। সেই জায়গায় আমরা আরেকটি অনুষ্ঠান করেছি। আমরা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিকে আবার জাগরুক করার একটা চেষ্টা করে যাচ্ছি বিনীতভাবে। এবং সেই চেষ্টা ইতিমধ্যে বহু মানুষ আমাদের সঙ্গে শরিক হয়েছেন, শরিক হচ্ছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এই সমস্ত কাজের ভেতর দিয়ে আমরা বাঙালির মুক্তি সংগ্রাম, বাঙালির মুক্তিযুদ্ধ, বাঙালির গৌরব গাথাকে তুলে ধরার একটা চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা কানাডায় রয়েছেন, আপনাদেরকেও সাদরে আমন্ত্রণ জানাতে চাই, যদি কখনো সুযোগ হয়, যদি কখনো বাংলাদেশে আসেন, অনুগ্রহ করে আমাদের জাদুঘরটি পরিদর্শন করবেন এবং আমাদের সঙ্গে একই সঙ্গে এই মুক্তিযুদ্ধের ইতিহাসের যে আলো, সেই আলোয় অভিষিক্ত হবেন আমাদের জাদুঘরের মধ্য দিয়ে। আজকে আমি আর কিছু বলতে চাই না, এই জন্যে যে এতক্ষণ আমাদের 71-এর বীর মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার 11 নম্বর সেক্টরের ডক্টর মাহমুদ, তার কথা, তার আলোচনা আমাকে মোহাবিষ্ট করেছে বলা যায়, এবং আমি তাকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ধন্যবাদ উৎপল কান্তিধর। আসলে আমরা সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা উৎপল কান্তিধর কিংবা ডাক্তার মাহমুদের মতো যারা আছেন, যাদের কাছে আমরা বাংলাদেশের আমাদের বীরত্ব গাথা শুনে থাকি, আমরা ঘন্টার পর ঘন্টা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা পোষণ করি এবং আমরা বিজেপির পক্ষ থেকে এ ধরনের এবং 3, 4, 5 ঘন্টা অনুষ্ঠান করেছি ইতিপূর্বে। কিন্তু আজকে ধরেন বাংলাদেশ এবং কানাডা সময় মিলাতে গিয়ে আমাদের এখানে অলরেডি আমাদের 10:30 বেজে গেছে, যার ফলে আমরা মানে আমাদের ইচ্ছে হচ্ছে মন খুলে শুনি, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা একটু নিয়ন্ত্রণ করতে হয়েছে, এই জন্য আমি দুঃখিত। কিন্তু আমরা সাধারণত ফেস টু ফেস এই ধরনের কথা দীর্ঘ সময় দেওয়ার 3, 4, 5 ঘন্টা শুনতে ইচ্ছে করে আমাদের। ফলে আজকে একটু সীমাবদ্ধতা হয়ে গেছে সময়ের কারণে, বেশি রাত হওয়ার কারণে। তা আমি এই পর্যায়ে চলে যাচ্ছি যে আমাদের বিএজিবির পৃষ্ঠপোষক ডক্টর জাহিদ হোসেনের কাছে কিছু বলবার জন্য। জনাব ডক্টর জাহিদ হোসেন। ধন্যবাদ। এই মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাই বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। প্রথমেই যে লক্ষ শহীদ এবং নির্যাতিত নারীর প্রবল আত্মত্যাগের বিনিময়ে আমাদের মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছিল, তাদের সকলের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি বিশ্বব্যাপী যে মহামারী চলছে, এই দুঃসময়ের ভেতরেও আমাদেরকে একত্রিত হয়ে মত বিনিময়ের সুযোগ করে দেওয়ার জন্য আজকে আলোচনা সভার সভাপতি এবং বিএজিবির সকল সদস্যদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের এই আলোচনা সভায় অনেক মহতী ব্যক্তিরা আছেন, যারা কেউ আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। আমি তাদের প্রতি, সেই সব গুণীজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। 1971 সালের 16 ডিসেম্বর যে বিজয় অর্জিত হয়েছিল তা শুধু পাকিস্তান রাষ্ট্রের পরাজয় ছিল না, বরং যে বৈষম্যমূলক, সাম্প্রদায়িক এবং প্রতিক্রিয়াশীল ধারণার উপর ভিত্তি করে ভারত পাকিস্তান সৃষ্টি হয়েছিল, আমাদের বিজয় ছিল সেসব অনগ্রসর ভ্রান্ত ধারণার চূড়ান্ত প্রত্যাখ্যানের একটি জলজ্যান্ত নিদর্শন। আমি বিজয়কে এভাবেই দেখি।
আমার পূর্ববর্তী আলোচকদের কথার সূত্র ধরে আমি বলতে চাই যে বিজয় প্রায় 5 দশক পরে এসে আজ আমরা দেখছি যে সেই পরাজিত পাকিস্তানি ধারণার যে প্রেতাত্মা সেটা আবার পুরোদমে বাংলাদেশে ফিরে এসেছে এবং বাংলাদেশ ও বাঙালির মননের গভীরে সেটা স্থান করে নিচ্ছে। রাষ্ট্র এবং সমাজের সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংবিধানের যে মৌলিক নীতিগুলো, সেই নীতিগুলো এখন কেবলমাত্র কিছু গতানুগতিক কথার এবং সেগুলো তাৎপর্যহীন গতানুগতিক কথা পরিণত হয়েছে। অস্বীকার করার কোনো উপায় নেই যে স্বাধীনতা উত্তর এই বিগত 5 দশকে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। মাত্র কদিন আগে আমরা দেখলাম যে পদ্মা সেতুর মতো একটি বৃহৎ স্থাপনা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করার সাহস দেখিয়েছি এবং আমাদের সেই পদ্মা সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছে। এসব আরো অনেক অর্জন আছে যেগুলো নিয়ে আমরা হয়তো গর্ব করতে পারি, গর্ব করার মতোই অর্জন সেগুলো। কিন্তু আবার এটাও বলা বাহুল্য যে সুশাসনের অভাব না থাকলে উন্নতি এবং প্রবৃদ্ধির মাত্রা আরো অনেক বেশি হবার কথা ছিল। কিন্তু আমি সে আলোচনায় যাব না আজকে, কারণ আমি এটা বিশ্বাস করি যে ক্ষমতাসীন রাজনীতিবিদরা যাই করুক না কেন, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ একমত। আর অন্যদিকে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা এবং সর্বোপরি মানবতার প্রতি অঙ্গীকারের প্রশ্নে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে একটা প্রচন্ড বিভাজন কাজ করে। আমরা জাতি হিসাবে যদি মানবিক এবং আরো উদার হয়ে উঠতে না পারি, তাহলে আমি বলবো যে আমরা দুর্নীতি বলি আর অগণতান্ত্রিক অপশাসন বলি, কোনো অন্যায়ের বিরুদ্ধেই আমাদের জয় সেটা দীর্ঘমেয়াদী হবে না। যে জাতির মূল্যবোধগুলো মানবিক নয়, তাদের গণতন্ত্র কখনো মানবতার বিজয় হয় না। সেটা সর্বোচ্চ হয়ে উঠতে পারে সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারী আধিপত্যবাদের লজ্জাজনক দৃষ্টান্ত। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে যে জাতি ভাস্কর্য শিল্পের গ্রহণযোগ্যতাকে বিচার করতে চায় ধর্মীয় অনুভূতির নিক্তি দিয়ে, সে জাতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত না হয়ে পারা যায় না। মুক্ত চিন্তা তথা শিল্প সাহিত্য চর্চার স্বাধীনতা, শিল্প সাহিত্যের চর্চার ক্ষেত্রে স্বাধীনতা, এগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা মানসিকভাবে পরাধীন হয়ে পড়ব। এবং আমাদের মনে রাখা দরকার এটা যে ভৌগোলিক পরাধীনতার চাইতে মানসিক পরাধীনতা কোনো অংশে কম ভয়ঙ্কর নয়। বাংলাদেশের ক্ষমতাসীনরা যে প্রক্রিয়ায় বিগত দিনগুলোতে প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠীগুলোকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে, আজকে আমরা তারই করুণ পরিণতি দেখতে পাচ্ছি। লালনের ভাস্কর্যের যে বিরোধিতাকারীদের সাথে সরকার একসময় আপোষ করেছিল, তারাই পরবর্তীতে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখিয়েছে। রাষ্ট্রীয় নেতৃত্বের শীর্ষ থেকেও যারা এই নিদারুণ পরিণতির আশঙ্কা উপলব্ধি করতে পারেননি, যারা ব্যর্থ হয়েছেন, আমি তাদেরকে শুধু বলবো না যে তারা অদূরদর্শী, আমি বলবো এমন সুবিধাবাদী এবং অপরিণামদর্শী নেতৃত্ব আমাদের সামগ্রিক যে অধঃপতন চলছে আমাদের সমাজে জাতীয় মূল্যবোধের ক্ষেত্রে, সেই অধঃপতন ঠেকানো তাদের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। আর এভাবে চলতে থাকলে মুক্তিযুদ্ধের বিজয় কেবল আমাদের ভৌগোলিক স্বাধীনতার মাঝেই সীমাবদ্ধ থেকে যাবে, আর বিজয়ী হবে মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি। আর এই কথাগুলো শুধু গতানুগতিক কথার কথা ভাবার আমি মনে করি না আর কোনো অবকাশ আছে। বাংলাদেশের যদি গতিমুখ আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের হাতে সময় এখন খুবই কম। আমি জানি যে বিজয় দিবসের এই লগ্নে আমাদের বিল্লা ভাই যেটা বলেছেন, আমরা আশাবাদী ইতিবাচক কথা শুনতে চাই, আশ্বস্ত হতে চাই, কিন্তু আমি সেই আশাবাদী কথার সাথে আমার যে আশঙ্কার কথা সেগুলো ব্যক্ত না করে পারছি না। কারণ আমি মনে করি যখন কোনো ভয়ঙ্কর ব্যাধি বা যে কোনো ব্যাধি যদি কোনো মানব শরীরে প্রবেশ করে, তার নানা রকম উপসর্গ থাকে। আমরা যদি সেই উপসর্গগুলোকে প্রথম থেকেই যদি আমরা গুরুত্ব না দিই, আমরা যদি সেটাকে শনাক্ত করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে যেটা হয় যে এক সময় এই ছোট ছোট উপসর্গ থেকে একটা ব্যাধিটা একটা প্রাণঘাতী ব্যাধি হয়ে উঠতে পারে। এবং যখন সেটা প্রাণঘাতী প্রকৃতি ধারণ করে, তখন শত প্রচেষ্টা করেও আমরা সেখান থেকে নিরাময়ের সুযোগ পাই না। আমি মনে করি যে প্রতিক্রিয়াশীল ধর্মান্ধতার একটা ব্যাধি, এবং এই ব্যাধিটাও আমাদের সমাজকে ধীরে ধীরে গ্রাস করছে। এবং অনেক ছোট ছোট উপসর্গ ছিল যেগুলো আমরা উপেক্ষা করেছি, এগুলো আমাদেরকে ভাবিত করেনি, এবং এগুলো আমাদেরকে ভাবিত করতে ব্যর্থ হয়েছে বলে আজকে আমরা এই ক্রান্তি লগ্নে দাঁড়িয়েছি এসে। আর সুতরাং এই অবস্থায় এসে আর শুধুমাত্র আশাবাদী হয়ে আশ্বস্ত হয়ে বসে থাকা আমি মনে করি না কোনো সুযোগ আছে। বর্তমান রাজনৈতিক যে অচলায়তন, সেখানে একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তি ক্রমশ দুর্বল হচ্ছে, এবং অন্যদিকে পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তির অনুকূল চালন ভূমি তৈরি হচ্ছে। এই অচলায়তনকে ভাঙতে হবে। ব্যক্তি থেকে সংগঠন পর্যায়ের প্রগতিশীল সকল সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক শক্তিকে একযোগে এক লক্ষ্যে কাজ করতে হবে।
মানসিক পরাধীনতার শৃঙ্খল ভাঙতে হবে। তাই আসুন আমরা সবাই, আমার আহ্বান থাকবে সবার প্রতি যে আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব মুক্তিযুদ্ধের যে প্রকৃত আদর্শ এবং চেতনা সেটা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করব। অন্ধকার অপশক্তিকে অবদমন করে মুক্তিযুদ্ধের যে গৌরব সেটা আমাদেরকে পুনরুদ্ধার করতেই হবে। এবং আমি মনে করি যে এটাই হওয়া উচিত আমাদের আজকে তৃপ্ত অঙ্গীকার। একটি উদার, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ এবং মানবিক বাংলাদেশের প্রত্যাশা পুনরায় ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। উপস্থিত সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া। জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিএজিবি সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং পরিষদ, আজকে অ্যাকচুয়ালি মানে এ প্রান্তে অনেক রাত হয়ে গেছে। আমি 1 মিনিটে বেশি সময় নেব না। আমার সৌভাগ্য হয়েছে যে একজন বীর প্রতীক ডক্টর মাহমুদের মতন লোক, আমি একজন পেশায় ওনার মতনই ছিলাম। ওনার কথা শুনে মিস্টার উৎপল কান্তি ধর, তাজুল ভাই, জাহিদ সাহেব, ওয়াইজ ভাই এবং যারা আছেন, আর বিশেষ করে সাখাওয়াত স্যারের কথা, মুক্তিযুদ্ধের কথা, এগুলো শোনার পরে আমি একটাই কিছু বলবো যে আমাদের এই 49 বা 50 বছরে পরন্ত এই প্রবৃত্তি এসে আমাদের আজ পর্যন্ত যে মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক ছিলেন তাদের নিঃশ্বাস শুনতে হচ্ছে। আর আজকে ছোট একটি সংবাদ আমাকে খুব বিচলিত করেছে। এই ভাস্কর্য ভাঙার মধ্যে একটি ছোট্ট সংবাদ হয়তো অনেকে এড়িয়ে গেছেন বা অনেকে চোখে পড়েনি, যে জাতীয় পতাকাকে বদলানোর চেষ্টা করা হয়েছে এক জায়গায়, এবং জাতীয় পতাকার সবুজ রংকে আকাশি রং করে ওখানে একটা সবুজ চাঁদ দেখানো, একটা সবুজ চাঁদ দেখানো হয়েছে। এই যে অপচেষ্টাগুলো, এগুলোকে ভেঙে দিতে হবে এবং এগুলোকে ভাঙার জন্য যা যা করার দরকার, অচলায়তন যেটা বলেছেন আমাদের জাহিদ ভাই, প্রচন্ড ভাবে গুড গভর্নেন্স অ্যান্ড এটার সবকিছু মিলিয়ে আমাদেরকে প্রজন্মকে আমাদের শিক্ষিত করতে হবে। এই যে আমাদের প্রজন্মকে যদি আমরা শিক্ষিত করি তাহলে আমরা মরে গিয়েও শান্তি পাবো। আমরা হয়তো আর 20-25 বছর যাবত মুক্তিযুদ্ধ দেখতে পাবো, এরপরে আমাদের প্রজন্ম দেখতে পাবে না, রয়ে যাবে ইতিহাস। সেই ইতিহাস যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। আজকের এই বিদায় লগ্নে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সম্মানিত অতিথিদের, বক্তাদের, এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বিএজিবির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হামুদ মোহাম্মদ সিনহা। হামুদা, আপনার ইয়ে করেন, আনমিউট করেন। সরি, না অনেকক্ষণ ধরে কি করছিলাম তো এর জন্য। আবারও আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের। যেহেতু আমাদের এখানে অনেক রাত হয়ে গেছে, আমি আর বেশি সময় নেব না। আর আমি আজকে বিজয়ের এই মহান বিজয় দিবসের প্রথমে আমি শ্রদ্ধা জানাই শহীদ এবং যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছেন। এই ঋণ আমাদের কখনো শোধ হবার নয়। আর সবচেয়ে আমি কি বলবো, খুব ভাগ্যবান বলবো আজকে এই অনেক দূরে থেকেও আমাদের সেই মহান মুক্তিযোদ্ধাদের অন্তত পক্ষে 1জন বা 2জন 3জন হলেও ওনাদের কথা সচক্ষে এবং নিষ্কানে শুনতে পেরেছি। এই জন্য আবার আমি কি বলবো, মানে কখনো ভুলবো না। তো যাই হোক, আমি বিশেষ করে আর কিছু বলতে চাই না। ওনাদের কথা শুনে আমার যেটা মনে হয়েছে, আমরা যারা নতুন প্রজন্ম, যারা এই যুদ্ধ দেখতে পারেনি, তো আমাদের এই ধরনের আয়োজন আমরা যারা বিদেশে আছে তাদের জন্য এটা খুবই দরকার। মাঝে মধ্যে শুধু বিএজিবি না, বাংলাদেশের বা বাংলাদেশ কেন্দ্রিক যে এখানে অনেক যে সংগঠনগুলো আছে, এরকম যদি মাঝে মধ্যে মানে শুধুমাত্র 16ই ডিসেম্বর বা ডিসেম্বর বা শুধু মার্চে না, অন্যান্য সময়েও অন্যান্য দিনেও যদি ওনাদেরকে বিভিন্ন উপলক্ষে যদি কখনো মানে কোনোভাবে যদি আনা যায়, সেটা ভার্চুয়াল, এখন তো সবাই এখন বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গাতেই সংযুক্ত হয়েছে ভার্চুয়ালি, বা সেটা মোবাইলের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক, যেহেতু এই সুযোগটা আছে। আমি জানি আমাদের
যে সংগঠন যারা চালায় বা যারা উদ্যোক্তা তারা অবশ্যই পারবেন। এই আবদারটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হামম প্রমোদ সিনহা। আমি আসলে বিএজিবির আমাদের অনেক সদস্য আছে, কিন্তু আমার মনে হয় যে আমি এবার বিল্লাহ ভাইকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করতে পারি। আমরা যে বিএজিবির সদস্য, আমরা এই পর্যায়ে আমরা নিজেদের বক্তব্য স্কিপ করতে হচ্ছে, কারণ এখন অলরেডি আমাদের 10:35 বাজে। কালকে সকালে অনেকেরই হয়তো কাজ আছে, অফিস আছে। তা আমি এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য রাখার জন্য চলে যাচ্ছে আমাদের বিএজিবির সভাপতি জনাব শাহ মুস্তান বিল্লাহ। বিল্লাহ ভাই, প্লিজ। ধন্যবাদ। আমি সকল অংশগ্রহণকারী সম্মিলিত অতিথিকে ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে। আমি যা কিছু প্রথম পর্যায়ে ভেবেছিলাম বলবো, এখন আর সেগুলো বলার কোনো প্রয়োজন আমি বোধ করছি না, কি জন্য যে ইতিমধ্যে সেই বিষয়গুলো খুব ভালোভাবে আলোচিত হয়েছে। আমরা একসময় দেশে খাবারের সমস্যায় পড়েছি, বহু মানুষ না খেয়েও মারা গেছে। তখন যে দেশপ্রেমটা ছিল, আর এখন তো আমাদের অনেক ক্ষেত্রে উদ্বৃত্ত, আমরা কোনো সমস্যা ফিল করি না। এই সময় এসে কিন্তু ওই যে দেশপ্রেমটা তখন ছিল এটা হলো বড় জয়। আর্থিকভাবে অগ্রগতি অর্জন করা একটা জাতির জন্য খুবই প্রয়োজন, কিন্তু সেই জাতি যদি নিজের ইতিহাস থেকে বিস্তৃত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেশপ্রেমের যে রাজনীতি সেই রাজনীতি থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সবকিছু অর্থহীন হয়ে যায়। এই যে মুক্তিযুদ্ধের চিন্তা ভাবনাকে বহমান রাখা, প্রজন্ম থেকে প্রজন্ম বহমান রাখা, এর জন্য রাষ্ট্রের তো ব্যর্থতা আছেই যথেষ্ট। এবং ব্যক্তিগত পর্যায়ে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা কিন্তু স্ব উদ্যোগে এই যে মুক্তিযুদ্ধের কথা, সেই স্মৃতিচারণটা আমাদের বাচ্চাদের সাথেও করি না, ছেলে মেয়ে যারা আছে এদের সাথে করি না, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সাথেও করি না। 1-2টা ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে কিন্তু এই অবস্থা। সুতরাং এটাকে আমরা নিজ দায়িত্বের মধ্যে রাখবো। আমরা যাদের সাথে চলবো, যাদের সাথে কথা বলবো, আমরা সেখানে সেই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবো। মুক্তিযোদ্ধারা কি এবং মুক্তিযুদ্ধের চেতনাটা কি? কি করে পুনরায় দেশপ্রেম মানুষের মাঝে জাগিয়ে আনা যায়, জাগিয়ে তোলা যায়? কিভাবে আত্মত্যাগের মহিমায় মানুষদেরকে আরো জোরদার করে নিয়ে আসা যায়? কিভাবে দেশের জন্য সবকিছু আ ত্যাগ স্বীকার করে মানুষের অর্জন করা যায়? এই ব্যাপারটা আমরা বলেছি। তো আমি আর আজ কিছু বললাম না। আর অন্য কোনো কথা বলতে চাই না। আমি ধন্যবাদ দিব আমাদের অতিথিদেরকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে। মাহমুদ ভাই আমার ফার্স্ট কাজিন। ওই যুদ্ধের পর এটুকু তো 17-18 তারিখের দিকে আমি ময়মনসিংহে আসি। তখন থেকে পরবর্তী 3 মাস পর্যন্ত আমি তার গাড়িতে সবসময় থাকতাম এবং উনার সাথে ওই ব্রিগেডিয়ার শামসুন বাবাজি, যিনি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হেডকোয়ার্টার্স করেছিলেন, তার ওখানে গেছি অনেকবার। ডিস্ট্রিক্ট যে ইয়ের অফিসে, ডিস্ট্রিক্ট অফিসে অনেক প্রোগ্রাম হয়েছে। আর যে আমার কাছে আমি আগে থেকেই চিন্তা করেছিলাম কথা বলবো, সেটা হলো যে মুক্তিযোদ্ধাদের যে হেডকোয়ার্টার ছিল আপনার ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ যেটা, সেখানে। সেখানে তো ওই মাহমুদ ভাই যেতেন এবং তার সাথে আমিও যেতাম। আমি এত বড় স্টেক দেখেছি সেখানে। সেটা হলো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট। সেখানে আপনার জেনারেল উসমানীর সিগনেচার করা স্টেক হাজার এরকম ছিল। ওই নেওয়ার মানুষ ছিল না, যেটা মাহমুদ অলরেডি বলছে। আর সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পয়সা দিয়ে নেওয়া হয়, মধু আছে ওখানে। কারণ ওখানে গেলে বেনিফিট আছে এবং ওখানে গেলে বাড়তি সুবিধা অর্জনের সুযোগ আছে। সেই পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের মধ্যে যে নৈতিক স্খলন ঘটেছে অত্যন্ত পীড়াদায়ক। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে অস্ত্র হাতে নিয়ে জীবনে ঝুঁকি গ্রহণ করে, কোনো কিছুকে ভ্রুক্ষেপ করে নাই, লোভের প্রতি তারা অনুরক্ত হয়ে যায় নাই, ধমকের কাছে তারা পরাজয় স্বীকার করে নাই, সেই মানুষগুলো এখন 2 নম্বর সার্টিফিকেট, ওই ইয়েকে একটা ভুয়া লোকের সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানাচ্ছে, সেখান থেকে পয়সা। এই একটা খালি শুধুমাত্র একটা কথা বললাম। আর সমাজের সর্বস্তর সব শ্রেণীর মানুষের মধ্যে সাংঘাতিকভাবে নৈতিক অবক্ষয় আছে। এটা পুনরায় বলার কোনো কারণ নেই। আমরা আমাদের পক্ষ থেকে যা কিছু আমরা করে যাচ্ছি, 9 বছর থেকে জাতীয় দিবসগুলো পালন করা, গুড গভর্নেন্স এর পক্ষে, অ্যাকাউন্টেবল এর পক্ষে কথা বলা, আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আছে। এই জিনিসগুলো নিয়মিতভাবে আমরা বলে যাব, এটা হবে কাজ।
আমরা হতাশ হব না। 9 বছর 10 বছর পর্যন্ত আমরা চালিয়ে গেছি। আমার বিশ্বাস আমরা এটা চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই কথাগুলো বলার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজনের জন্য বিশেষ করে আমাদের ওই যুগ্ম সাধারণ সম্পাদক হামু প্রমোদ সিনহা, আমাদের সাধারণ সম্পাদকের সাথে আলাপ করে যে আয়োজনটা করেছেন। সকল গেস্ট বাংলাদেশ এবং এখান থেকে আজকে যুক্ত হয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের আজকের এই সভা Done. জি ধন্যবাদ। আমি এটা অফ দি রেকর্ড একটা কথা বলতে যাচ্ছি। আমি ডক্টর মাহমুদের কাছ থেকে শুনতে পেলাম আমাদের নাজমুল হাসান, উনি সম্ভবত সাখাওয়াত স্যার আছেন, ওনার নামে আমাদের ইউনিভার্সিটিতে নাজমুল হাসান হল যেটি, সেটি ওনার নামে। হ্যাঁ, নাম আছে, নাম লিস্ট করাও আছে। জি জি, এটা ওনার